আচ্ছা, আমাদের মাত্র টপিক দুইটা বাকি, একটা হচ্ছে টপিক ডি, একটা হচ্ছে টপিক ই। সো টপিক ডি হচ্ছে সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ। হ্যাঁ, তার মানে আমি শুরুর দিকে মনে হয় এরকম একটা ফিগার দেখিয়েছিলাম, এই যে একটা ফিগার দেখেছিলাম যে প্রজেক্ট হচ্ছে মাঝখানে। আমরা যদি আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্রডার কনটেক্সট চিন্তা করি, এবং প্রজেক্ট একটা অর্গানাইজেশনের ভিতরে অপারেট হয়, তাই না? এবং সেটা একটা দেশের মধ্যে থাকে, এবং সেটা অবশ্যই গ্লোবাল সমস্ত ইম্প্যাক্টের মধ্যে, প্রজেক্টের মধ্যে গ্লোবাল ইম্প্যাক্টও পড়বে, তাই না? মানে আমাদের আমার অর্গানাইজেশনের প্রসেস, পলিসি, প্রসিডিউর, আমার অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজমেন্টের গাইডলাইন সবকিছুরই কিন্তু একটা ইম্প্যাক্ট প্রজেক্টের উপরে আছে। শোনা যাচ্ছে না আমাকে? শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর যেহেতু সে এন্টারপ্রাইজটা একটা দেশের মধ্যে, তাহলে দেশের রুলস রেগুলেশন সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, মানতে হবে। সেটারও ইম্প্যাক্ট প্রজেক্টের উপরে আছে। দেশের পলিটিক্যাল কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন, তারপরে যে আমাদের এখন যে অ্যাবনর্মাল সিচুয়েশন, কোভিড সিচুয়েশন, সবকিছু কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। তারপরে গ্লোবাল ইকোনমি, তারপরে যে ইকোনমিক ফ্যাক্টর গুলো যে চেঞ্জ হচ্ছে, ওয়েদার, ক্লাইমেট, তারপর আমার অর্গানাইজেশনের অফিস কি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে প্রজেক্টের উপর তার ইম্প্যাক্ট আছে। তো এই জিনিসগুলোকে, এখান থেকে যে ইম্প্যাক্ট গুলো হবে সেটাকে সাপোর্ট দাও যখন আমরা প্রজেক্ট করতে থাকবো। তার মানে কি আসলে অনেক চেঞ্জ আসবে এসবের কারণে। যদি এখানে কোনো একটা ফ্যাক্টর চেঞ্জ হয়, কোনো একটা ভেরিয়েবল আমার অর্গানাইজেশনের, দেশের বা গ্লোবাল কোনো চেঞ্জ হয়, এটার ইম্প্যাক্ট কিন্তু প্রজেক্টে কনসিডার করতে হবে। তো সেটি আমরা এখানে আলোচনা করবো। এবং সেটার জন্য কিন্তু দুইটা কথা আমরা অনেক শুরুর দিকে বলেছিলাম যে এই ফ্যাক্টরগুলোকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, তাই না? এটা তো মনে আছে আপনাদের, মনে হয় যে এই যে এইখান থেকে যে ইনফ্লুয়েন্সটা হবে, এটাকে আমরা ইনফ্লুয়েন্স বলি। এবং একটু মনে রাখি, এই চ্যাপ্টারটা কিন্তু ডাইরেক্টলি অ্যালাইন টু পিএমবক এর চ্যাপ্টার 2। ঠিক আছে? চ্যাপ্টার 2 মানে হচ্ছে দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ প্রজেক্ট অপারেট। এই নামে একটা চ্যাপ্টার আছে পিএমবক, চ্যাপ্টার 2। সেখানে আসলে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ প্রজেক্ট অপারেট, মানে প্রজেক্ট যে এনভায়রনমেন্টে অপারেট করে সেটার ইম্প্যাক্ট আমাদের কনসিডার করতে হবে। এবং সেই ইম্প্যাক্ট গুলোকে বলা হয় ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্সকে দুই ভাগে ভাগ করা হয় সবার। আমরা এটা কিন্তু বারবার দেখেছি, একটা হচ্ছে ইএফ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা হচ্ছে ওপিএ, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, রাইট? আর এটার মধ্যে আবার দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। আপনারা চ্যাপ্টার 2 একটু পড়ে নেবেন, তাহলে এটার সাথে আসলে সব মানে আরো ডিটেল পাবেন ওখানে। আচ্ছা, ইন্টারনাল। এক্সটার্নাল মানে হচ্ছে যেটাকে আমরা সংক্ষেপে পেস্টেল বলতে পারি। গত ক্লাসে পড়েছিলাম পেস্টেল, তাই না? পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগাল এবং এনভায়রনমেন্টাল। সেই ইম্প্যাক্ট গুলো, সেসব থেকে যেসব ইম্প্যাক্ট আসে এক্সটার্নাল, সেগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর অফ এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আর ইন্টারনাল হচ্ছে আমার অর্গানাইজেশনের ভিতরে, যেমন অর্গানাইজেশনের এইচআর পলিসি, এইচআর ক্যাপাসিটি, তারপরে জিওগ্রাফিক লোকেশন অফ আওয়ার অফিস, অফিসের ইনফ্রাস্ট্রাকচার, এই সব জিনিসগুলোকে বলা হয় ইন্টারনাল ফ্যাক্টরস। আর ওপিএ কেও দুই ভাগে ভাগ করা হয়, এটাও আমরা আলোচনা করেছিলাম। একটা হচ্ছে পিপিপি বলেছিলাম, প্রসেস, পলিসি, প্রসিডিউর। আমার প্রজেক্টের ইনিশিয়েশন থেকে তারপরে কি করি আমরা, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল, মনিটরিং, কন্ট্রোল এবং ক্লোজিং। এই প্রসেস, পলিসি, প্রসিডিউর, অর্গানাইজেশনের যদি কোনো গাইডলাইন থাকে, আমার প্রজেক্টের ইনিশিয়েশন কিভাবে করব, প্ল্যানিং কিভাবে করব, এক্সিকিউশন কিভাবে করতে হবে, মনিটরিং এবং কন্ট্রোল কিভাবে করা উচিত, আমাদের যদি অর্গানাইজেশনের কোনো প্রসেস, পলিসি, প্রসিডিউর থাকে, ওটা আমাদের অবশ্যই ফলো করতে হবে। আর এর সাথে আমরা আরেকটা জিনিস বলেছি, ওপি এর আরেকটা পার্ট, সেটা হচ্ছে নলেজ বেস। তার মানে আগে প্রজেক্ট থেকে যে সমস্ত আমরা নলেজ পেয়েছি, গ্যাদার করেছি, সেই নলেজ গুলোকে আমাদের প্রজেক্ট ইউজ করতে হবে। আর আমরা এই প্রজেক্ট করার সময় যে সমস্ত নলেজ পাবো, প্রজেক্ট শেষে আমাদের একটা টপিক ছিল কিন্তু প্ল্যান প্রজেক্ট ক্লোজার, সেখানে কিন্তু গিয়ে সব মানে নলেজ গুলোকে আবার নলেজ রিপোজিটরিতে জমা দিতে হবে, রাখতে হবে, যাতে অন্যরা এই প্রজেক্টের নলেজ থেকে বেনিফিট হয়। ঠিক আছে? তো এই চেঞ্জ গুলিকে আসলে, এই ইনফ্লুয়েন্স গুলোকে কনসিডার করতে হবে আমাদের। অলরাইট, সো এটা ডেফিনেশন গুলো এখানে আছে, ইএফ এবং ওপি এর ডেফিনেশন। আর আমি বললাম যে চ্যাপ্টার 2 টা একটু পড়ে নেবেন এর সাথে। আর এটা এই যে দুইটার যে আমি একটু যে আপনাদেরকে বললাম যে এক্সটার্নাল ফ্যাক্টরস কি কি আর ইন্টারনাল ফ্যাক্টরস কি কি ইএফ এর মধ্যে, সেটা একটা টেবিল আকারে এখানে দেওয়া আছে। তারপর ওপি এর মধ্যে আমি দুইটা বললাম,
প্রসেস পলিসি প্রসিডিউর এবং অর্গানাইজেশন নলেজ বেস। সো এই দুইটা কিন্তু ওপি এর আন্ডারে। এবং আরেকটা বিষয় যেটা অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইলস, এটা কিন্তু ইএফ এর ইন্টারনাল পার্ট। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ইন্টারনাল পার্ট হচ্ছে অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল। অর্গানাইজেশনাল কালচার এবং তারা কিভাবে অপারেট করছে সেটার উপরে কিন্তু আপনার প্রজেক্ট ডিপেন্ড করবে। সো অর্গানাইজেশনাল কালচারের মধ্যে আসলে কি জিনিস পড়ে? লিডারশিপের ভিউ, তারপর অর্গানাইজেশনের হায়ারার্কিটা কিরকম, অথরিটিটা কিরকম, হায়ারার্কি মানে কি, অর্গানোগ্রামটা কিরকম, যেমন এবং অথরিটি কিরকম, যেমন আর্মির যে অথরিটি বা আর্মির যে হায়ারার্কি সেটা কিন্তু ডিফারেন্ট, তাই না? আমি মেজর, তারপরে লেফটেন্যান্ট কর্নেল, তারপরে কর্নেল। এখন যদি কর্নেল কিছু বলে তাহলে লেফটেন্যান্ট কর্নেল শুধু ইয়েস স্যার, নো স্যার এরকমই বলবে। হ্যাঁ, নিজ থেকে কিছু করা কিন্তু মানে ওদের অথরিটির মধ্যে পড়ে না, হায়ারার্কির মধ্যে পড়ে। কিন্তু সেম যদি একটা প্রাইভেট অর্গানাইজেশন হয় তাহলে কিন্তু আমাদের রিলেশনশিপটা একটু ডিফারেন্ট হয়। এবং আমরা খুবই ফ্রিলি ওপেনলি যে কোনো কি বলবো ওটাকে স্ট্যাটাস কোকে কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারি। সো ফলে অর্গানাইজেশনের যে হায়ারার্কি এবং অথরিটি লেভেল এবং কি ধরনের অর্গানাইজেশন এটা, কি ধরনের লেভেল আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার প্রজেক্টের ইম্প্যাক্ট আছে। তারপর শেয়ার্ড ভিশন, বিলিফ, এক্সপেকটেশন, এগুলো সব কালচারের পার্ট। আমার অর্গানাইজেশনের রিস্ক টলারেন্স কিরকম, মোটিভেশন এবং রিওয়ার্ড সিস্টেম কিরকম, অপারেটিং এনভায়রনমেন্টটা কিরকম আমার অর্গানাইজেশনের, হ্যাঁ, এবং হচ্ছে রেগুলেশনস, পলিসিস এন্ড প্রসিডিউর এবং অর্গানাইজেশনের কোড অফ কন্ডাক্ট। এই সবগুলি কি বলা হয় অর্গানাইজেশনের কালচার এবং স্টাইলের পার্ট। যখন আমি প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এটাকে কিন্তু এই সব জিনিসগুলি কনসিডার করতে হবে এবং এটা ইম্প্যাক্ট কিন্তু প্রজেক্টে আছে। গুগলে যেভাবে প্রজেক্ট হয়, আমাদের তো প্রাইভেট কোনো একটা সফটওয়্যার ফার্ম ওইভাবে হয় না, কারণ ওরা কালচারটাকে ওইভাবে ডেভেলপ করছে। আচ্ছা, এরপরে আসতেছি নেক্সট স্লাইডে, অর্গানাইজেশন স্ট্রাকচার। এটা একটু আমাদের জানা দরকার যে এটা কিন্তু পিএম বকে এই চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে এটা নিয়ে বেশ বড় আলোচনা আছে। অর্গানাইজেশন স্ট্রাকচার আসলে নেওয়া হয়েছে ম্যানেজমেন্টের বই থেকে, পিএমএ অনেক কিছু অন্য জায়গা থেকে নিয়েছে। যে আমরা যে অর্গানাইজেশনগুলো আজকাল দেখি, আপনি যে অর্গানাইজেশনে জব করেন, হ্যাঁ, তাহলে ওয়ালটন, সো বেশিরভাগ অর্গানাইজেশন আসলে কোনো একটা অর্গানাইজেশন স্ট্রাকচার ফলো করে, হয় ফাংশনাল কিংবা প্রজেক্ট ওরিয়েন্টেড কিংবা দুইটার কম্বিনেশনকে বলা হয় ম্যাট্রিক্স, আর আরেকটা টাইপ আছে কম্পোজিট। সো অর্গানাইজেশনটা কিভাবে স্ট্রাকচার করা আছে সেটা কিন্তু সেটার ইম্প্যাক্ট প্রজেক্টে আছে। ফাংশনাল অর্গানাইজেশন মানে কি? ফাংশনাল মানে হচ্ছে যে অর্গানাইজেশনটা আসলে ফাংশনের উপর বেস করে এরকম সাইলোজ আছে, এরকম সাইলোজ মানে কি যে এখানে সেলস টিম মানে কি, সেলস ডিপার্টমেন্টে 100 জন লোক আছে যারা শুধু সেলস নিয়ে কাজ করে। মার্কেটিং ডিপার্টমেন্ট 100 পিপল যারা মার্কেটিং নিয়ে কাজ করে। ফাইন্যান্স নিয়ে কাজ করে। আইটি নিয়ে কাজ করে। যে এরকম যদি ফাংশনের উপর বেস করে অর্গানাইজেশন স্ট্রাকচার তৈরি করা হয় সেটাকে বলা হয় ফাংশনাল অর্গানাইজেশন। আর প্রজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে নেক্সট, মানে উল্টা এক্সট্রিমে। প্রজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে যেখানে আসলে অর্গানাইজেশনটা স্ট্রাকচার হয় প্রজেক্ট ওরিয়েন্টেড, যতগুলো প্রজেক্ট আছে ততগুলা ডিপার্টমেন্ট থাকে। যেমন আপনারা বাংলাদেশে যেমন স্যামসাং আর&ডি আছে, তাই না? বেশ বড় একটা আর&ডি অর্গানাইজেশন, বাংলাদেশের প্রথম বাইরের কেউ এসে আর&ডি অর্গানাইজেশন বাংলাদেশে দিয়েছে। তো সেখানে কিন্তু এরকম কিন্তু আলাদা আলাদা ল্যাব আছে, যে আমার এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ল্যাব ডিপার্টমেন্টে, ওই পুরো ডিপার্টমেন্টে কিন্তু অ্যান্ড্রয়েডে। আর একটা আছে ওদের একটা নিজস্ব অপারেটিং সিস্টেম আছে, সেটার একটা ল্যাব আছে। হ্যাঁ, এইভাবে কিন্তু ওরা এইভাবে কিন্তু ভাগ করা প্রজেক্ট ওরিয়েন্টেড। প্রজেক্ট ওরিয়েন্টেডে হয় কি, ফাংশনালে কিন্তু সব ডিপার্টমেন্টের হেড হচ্ছে মেইন অথরিটি। এখানে যখন প্রজেক্ট ম্যানেজার কাজ করবে তার কিন্তু অথরিটি কম, সে হয়তো কোনো একটা ফাংশনাল ম্যানেজারকে রিপোর্ট করে। সো ফাংশনাল অর্গানাইজেশনে অলওয়েজ আপনাকে সবার সাথে কমিউনিকেট করে আপনাকে কাজ করতে হবে। আর এখানে কি হয়, যেটা প্রজেক্ট এজ অর্গানাইজেশন, সেখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজারই সবার লিডে থাকে। এখানে যেমন চিফ ইঞ্জিনিয়ার বলা হয় বা চিফ ল্যাব ইঞ্জিনিয়ার, লিড বলা হয়, লিড ইঞ্জিনিয়ার, তার উপর কিন্তু সবাই রিপোর্ট করছে তাকে, এবং তার কিন্তু ফুল অথরিটি আছে তার ফুল প্রজেক্ট টিমের উপরে। সো প্রজেক্টাইজে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট অনেক সহজ হবে, যেহেতু এটা প্রজেক্টের উপর বেস করে অর্গানাইজেশনটা তৈরি করা। আর ম্যাট্রিক্স হচ্ছে দুইটা কম্বিনেশন, কিছুটা ফাংশনাল, কিছুটা প্রজেক্টাইজ। আর কম্পোজিট, আসলে কম্পোজিট বলা হয় তিনটার কম্বিনেশন, ফাংশনাল, প্রজেক্ট ওরিয়েন্টেড এবং ম্যাট্রিক্স।
সবগুলোর কিছু জিনিস নিয়ে কম্পোজিট স্ট্রাকচার তৈরি করা হয়। সো এগুলো কিন্তু অর্গানাইজেশন স্ট্রাকচার। এটা আমি আপনি কিছু করার নাই যে আমি প্রজেক্ট ম্যানেজার, এটা আমি চেঞ্জ করতে পারবো। এটা আসলে অর্গানাইজেশন নিজে এইভাবে অপারেট করতেছে তাদের অপারেশন। সো হয়তো অনেক অর্গানাইজেশন চেঞ্জ হবে, যেমন এখন আমরা বলতেছি অর্গানাইজেশন অ্যাজিলিটি। অর্গানাইজেশন অ্যাজিলিটি থেকে বলা হচ্ছে যে আমরা আমাদের ভ্যালু স্ট্রিম অনুযায়ী অর্গানাইজেশনকে সাজাবো। ভ্যালু স্ট্রিম মানে হচ্ছে, একটা জায়গায় পড়েছিলাম ভ্যালু স্ট্রিম। ভ্যালু স্ট্রিম মানে হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে যেটা কাস্টমার সেন্ট্রিক, সেটা এন্ড টু এন্ড আসলে কোন কোন কম্পোনেন্ট অর্গানাইজেশনের এর সাথে ইনভলভ, ইনপুট থেকে একদম আউটপুট পর্যন্ত, যখন আমরা কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি এখানে কোন কোন স্টেপস আছে এবং তার সাথে কোন কোন পার্সন ইনভলভ বা কোন কোন ডিপার্টমেন্ট ইনভলভ, সেরকম একটা হরিজন্টালি ভ্যালু স্ট্রিম ফোকাস কিন্তু আজকাল বিভিন্ন অর্গানাইজেশন হয়ে যাচ্ছে এবং সামনে আরো এরকম আসবে, যেটাকে আমরা বলতেছি অর্গানাইজেশনাল অ্যাজিলিটি। আমার ভ্যালু স্ট্রিম ফোকাস ডিপার্টমেন্ট গুলোকে সাজানো হচ্ছে। আচ্ছা, আমি যেটা একটু আগে বললাম যে আসলে এই যে কয়েক ধরনের অর্গানাইজেশন দেখা যায়, ফাংশনাল, ম্যাট্রিক্স, প্রজেক্ট ওরিয়েন্টেড, এর সাথে তিনটার কম্বিনেশনকে বলা হচ্ছে কম্পোজিট। এটা দেখেন এই টেবিল থেকে একটা প্রশ্ন পরীক্ষা কিন্তু আসতে পারে, এবং এখান থেকে আসলে কি টেক অ্যাওয়ে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে রিলেটিভ অথরিটি অর্গানাইজেশন স্ট্রাকচার। আপনি যদি কোনো একটা ফাংশনাল অর্গানাইজেশনে জব করেন, বেশিরভাগ অর্গানাইজেশন হয় ফাংশনাল কিংবা ম্যাট্রিক্স, মানে পুরো ওয়ার্ল্ডের পিকচার তাই আর কি, হয় ফাংশনাল কিংবা ম্যাট্রিক্স টাইপ অর্গানাইজেশন। প্রজেক্ট টাইপ অর্গানাইজেশন হয়তো সেগুলো পাওয়া যাবে যারা আসলে প্রজেক্ট নিয়ে কাজ করে, যেমন রিয়েল এস্টেট কোম্পানি, তারপরে R&D কোম্পানি, রিসার্চ ওরিয়েন্টেড কোম্পানি, সেগুলো হয়তো প্রজেক্ট ওরিয়েন্টেড হবে। আর বাকি সব অর্গানাইজেশন এই টাইপ, ফাংশনাল এবং ম্যাট্রিক্স টাইপ অর্গানাইজেশন। সেখানে দেখেন আমি যদি ফাংশনাল অর্গানাইজেশনে কাজ করি তাহলে কি হচ্ছে, টিম মেম্বার্স আর লয়াল টু, কার উপর লয়াল? ফাংশনাল ডিপার্টমেন্টের হেডের উপর লয়াল। যদি ফাংশনাল অর্গানাইজেশনে আপনি কাজ করেন, টিম মেম্বার্স, আপনার টিমের যারা টিম মেম্বার্স তারাও কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি নিয়ে এসেছেন, তাদের বস কিন্তু আলাদা, ঠিক আছে? ম্যাট্রিক্স অর্গানাইজেশনে কনফ্লিক্টেড লয়ালিটি, মানে কিছু অংশ ফাংশনাল ম্যানেজারকে রিপোর্ট করে, আবার কিছু ব্যাপারে প্রজেক্টের ব্যাপারে আপনাকে রিপোর্ট করে। অপারেশনাল বা ফাংশনাল ব্যাপারে তার হেডকে সে রিপোর্ট করে, আর প্রজেক্ট ব্যাপারে সে প্রজেক্ট ম্যানেজারকে রিপোর্ট করে। সেটা হচ্ছে কনফ্লিক্টেড লয়ালিটি। আর প্রজেক্ট ওরিয়েন্টেড কি হবে, সব মেম্বার আসলে প্রজেক্টের সাথে কানেক্টেড এবং অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার সবাই আপনাকে রিপোর্ট করবে। এখানে দেখেন টিম মেম্বার্স রিপোর্ট টু ফাংশনাল ম্যানেজার, এখানে কি হবে, বোথ ফাংশনাল এবং প্রজেক্ট ম্যানেজার। আর যদি প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে কাজ করেন তাহলে সব রিপোর্টিং হবে প্রজেক্ট ম্যানেজারের কাছে। প্রজেক্ট ম্যানেজার্স রোলস এবং ফাংশনাল অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজার রোল কিন্তু পার্ট টাইম, কারণ সে হয়তো অন্য একটা ডিপার্টমেন্টে অন্য কাজ করে, তার সাথে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। ম্যাট্রিক অর্গানাইজেশনে ফুল টাইম, প্রজেক্ট ওরিয়েন্টেডে ফুল টাইম। টিম মেম্বার্স রোল ইন, যারা আপনার টিমে প্রজেক্টে কাজ করবে তারাও কিন্তু দেখবেন ফাংশনাল অর্গানাইজেশনে পার্ট টাইম। হ্যাঁ, তারা তাদের অপারেশনাল কাজ করতেছে, এর সাথে সাথে প্রজেক্টের কাজ করতেছে। আর ম্যাট্রিক্সেও পার্ট টাইম দেখা যায়, যে কিছুটা অপারেশন করছে কিছুটা প্রজেক্ট করছে। আর যদি প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন হয় তাহলে ফুল টাইমিং আমার টিম মেম্বাররা আমার প্রজেক্টে কাজ করছে, একদম ডেডিকেটেড। আর কন্ট্রোল অফ প্রজেক্ট ম্যানেজার ওভার টিম মেম্বার্স, প্রজেক্ট ম্যানেজার কন্ট্রোল কিরকম টিমের উপরে। যদি আপনি ফাংশনাল ম্যানেজার, ফাংশনাল অর্গানাইজেশন প্রজেক্ট ম্যানেজার হন তাহলে আপনার অথরিটি কিন্তু খুব লো, ঠিক আছে? আর যদি ম্যাট্রিক্সে হই তাহলে মিডিয়াম, আর প্রজেক্ট ওরিয়েন্টেড হলে হাই। তাহলে এখন যে আমরা দেখলাম যে আলোচনাটা, যে কি কি আসলে মানে ইয়া আছে আর কি, বেনিফিট আছে আপনি কোন ধরনের অর্গানাইজেশনে কাজ করছেন সেটার। তাহলে এখন যদি আমি জিজ্ঞাসা করি যে এজ এ প্রজেক্ট ম্যানেজার কোন ধরনের অর্গানাইজেশনটা আসলে সবচেয়ে বেশি ভালো? প্রজেক্ট ওরিয়েন্টেড। প্রজেক্ট ওরিয়েন্টেড আমাদের সবচেয়ে বেস্ট, কারণ এখানে সবকিছু ক্ষমতা আমার হাতে থাকতেছে, ইজিলি আমি আসলে সবকিছু আমার কাছে অ্যাভেলেবল থাকবে, বাজেট, রিসোর্স, পিপল, এভরিথিং ইজ ইন কন্ট্রোল অফ মাইন্ড। কিন্তু বাকিগুলোতে কিন্তু এটা নাই। এই এই প্রবলেমটা রিয়েল টাইম আমি ফেস করতেছি আর কি, মানে হ্যাঁ, সবকিছুই তোমার কিন্তু আসলে কোনো অথরিটি নাই, কোনো অথরিটি নাই, right? ব্যাপারটা এরকম হয়েছে আর কি। হ্যাঁ, সো এই জন্য আমি যখন প্রজেক্ট ম্যানেজার হচ্ছে এই ধরনের অর্গানাইজেশনে, বেশিরভাগ অর্গানাইজেশনে বললাম হয় ফাংশনাল নাইলে ম্যাট্রিক্স। হ্যাঁ, সো এই সমস্ত অর্গানাইজেশনে আমরা কাজ করবো তখন এইসব মাথায় রাখতে হবে যে আমার কিন্তু কোনো কিছুরই আসলে অথরিটি নেই, কন্ট্রোল নেই।
ফলে এখন কিভাবে কাজ করতে হবে তার মানে এখন কিন্তু আমাদের ইউজ করতে হবে সফট স্কিল। হ্যাঁ, soft skill, right. হ্যাঁ, রিলেশনশিপ, হ্যাঁ, বিভিন্ন জনের সাথে রিলেশনশিপ থাকতে হবে আপনার। প্রকিউরমেন্ট ম্যানেজার, রিসোর্স ম্যানেজার, মানে যাকে আপনার প্রজেক্টে কাজে লাগবে তাদের সাথে আপনার একদম রিলেশনশিপই আসলে মেইন, যেটা আসলে আপনাকে হেল্প করবে যে কোনো কাজ ফাস্টার করার জন্য। হ্যাঁ, মানে আমার একটা প্রজেক্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমার একটা প্রজেক্টে খুবই ক্রিটিক্যাল একটা টাইমলাইন ছিল। ওই যে আমাদের রিচার্জ করি না আমরা, কার্ড রিচার্জ করা যায়, আগে তো ইয়াই ইউজ হতো যে ইজি লোড, মানে রবি যে ইজি লোডটা আছে না, এই সিস্টেমটা আমি দেখলাম। এই সিস্টেমটা এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে গেছে যে এত বেশি রিকোয়েস্ট আসছে যে হ্যান্ডেল করা যাচ্ছে। সো আমরা এটাকে আপগ্রেড করতেছিলাম, একদম ডেডলাইন খুবই ক্রিটিক্যাল ডেডলাইন। ওই সময় মানে হার্ডওয়্যার যখন আসতেছিল, আমরা সানের হার্ডওয়্যার নিচ্ছিলাম সিঙ্গাপুর, না এটা একদম আসতেছিল আমেরিকা থেকে। সো আমার একটা কাজ ছিল যে প্রায় আমি যখন ডিপার্টমেন্টগুলো আলাদা ছিল, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট ছিল মহাখালীতে আর আমি বসতাম গুলশানে। তা আমি গাড়ি থেকে প্রথমে মহাখালীতে নামতাম, নেমে প্রকিউরমেন্ট টিমের সাথে একটু চা খেয়ে গল্প করে সকালে চাটা ওদের ওখানে খেতাম, খেয়ে তারপর পায়ে হেঁটে হেঁটে আবার গুলশানে আসতাম। মানে ওদের সাথে এমন একটা রিলেশনশিপ তৈরি করছিলাম, মানে এটা একটা খুবই মানে শেয়ার করার মতো জিনিস যে এই যখনটা ইয়াটা আসছিল ইয়াতে এয়ারপোর্টে, এটা মিনিমাম 2 উইকস সময় লাগে এয়ারপোর্ট থেকে ছাড়াতে, বিটিআরসি এর পারমিশন এবং আরো অনেক কিছু মিলে। এইটা আমার প্রকিউরমেন্ট টিম 2 দিনে এটা করে দিয়েছিলাম, উইদিন 2 ডেজ। এয়ারপোর্ট থেকে একদম যখন আসছে তার আগে থেকে গিয়ে সব দাঁড়ায় আছে, সব ডকুমেন্টেশন রেডি, এবং তারা 2 দিনের মধ্যে এটা রবির প্রেমিসে নিয়ে আসছে। অনলি রিলেশনশিপ, আমার কিন্তু কোনো ইয়া নাই, আমি নিজেও একজন ম্যানেজার, সেও একজন ম্যানেজার। সো এই ধরনের অর্গানাইজেশন যখন কাজ করবো, সেই জন্য যা বোঝা দরকার যে আপনি কোন টাইপের অর্গানাইজেশনে আছেন, সেই টাইপে সেইভাবে কিন্তু আপনাকে বিহেভ করতে হবে, সেভাবে কাজ করতে হবে। এখানে থাকলে তো অনেক ইজি, কিন্তু বেশিরভাগ অর্গানাইজেশন কিন্তু এইটাই। তখন কিন্তু আপনাকে সফট স্কিল, যেটাকে আজকাল বলা হয় পাওয়ার স্কিল, হার্ড স্কিল কিন্তু পাওয়ার স্কিল না, সফট স্কিল হচ্ছে পাওয়ার স্কিল, সেটাকে আপনাকে ইউজ করতে হবে। তো পুরো ফাংশনাল ম্যাট্রিক্স না, ফুললি ফাংশনাল। হ্যাঁ, আপনাদের ওয়েলকাম না। রাইট, আসলে আমরা এই যে এখানে যে কনসার্নটা নিয়ে আমি একটা উদাহরণ দিলাম, আরফানা বলতেছিল, এটা দেখি যে লিডিং উইদাউট অথরিটি কিভাবে করতে হবে। লেটস সি, আমি এটা শেয়ার করি, ভিডিও ভালোই করেছে, দেখি এখানে কি বলছে। তো আজকে শান্ত আর ওসমানকে পাচ্ছি না, তাহলে গেল কি? হ্যাঁ আমি আছি তো। ও তাই, আচ্ছা, অন্য নামে ঢুকছে মনে হয় নাকি? ভাই আমি আসলে ভুলে গেছিলাম ক্লাসটার কথা, পরে বাইরে হাঁটতে বেরোইছি, পরে ভাই মোবাইল দিয়ে ঢুকছি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। Welcome to the Project Management Institute's Spotlight series. In this presentation, the spotlight is on leading without authority. You're the project manager for a major new initiative. Several key elements of the project are falling behind schedule. You've tried getting the people responsible for these tasks back on schedule, but you lack the organizational authority to enforce your requests. So, what can you do? Fortunately, there are a few strategies you can use to lead without relying on a formal power structure. The first tip that will help you lead without authority is to remember that leadership is about influence. It's not about position. Job titles may grant people responsibility and power, but it is influence that makes a leader. If you want to know whether or not you're a leader, there's an easy way to find out. Check to see if anyone is following you. The next strategy is to avoid manipulating people. Instead, motivate them. When you lead people for your own benefit, such as advancing your career, you exploit them, which often yields only short-term gains. But when you focus your project team on a specific, valid goal, you show them respect, increase overall productivity, and provide a win-win scenario for both your team and yourself. Another important strategy is to lead with integrity. This is something all leaders should strive to do. Do you? Integrity should be the foundation of your reputation as a leader, because people don't follow leaders who lack it. Leading with integrity means you do what you say you will do. You are consistent and dependable, and you work in such a way that compels others to trust you.
Leading when you don't have formal authority also requires you to keep your emotions under control. As a project manager, you will be challenged. People will misunderstand you. They might be suspicious of you or question your motives at times. All of this can cause your emotions to run high. An effective leader knows reacting on those emotions can cause problems. Be sure you think before you react. Forming this habit will communicate to your team that you base decisions on project needs, not emotion. As a project manager, you deal with plenty of problems every day. And as you know, most problems do not resolve themselves. In fact, they usually get worse over time. So the sooner you deal with problems, the easier they are to fix, usually for the good of the project team, and the organization. Finally, good leaders are always learning. An organization can only grow as its leaders grow. As a project manager, you should never be satisfied with your leadership skills. Instead, challenge yourself to continuously strive to become a more effective leader and to deepen your character development. And those are some key strategies you can use when you lack official control. Thanks for using the PMI's Spotlight on Leading Without Authority. কেমন লাগছে ভিডিওটা? খুব সুন্দর হয়েছে না? জি ভাইয়া, ভিডিওটা খুব নাইস। লাগলো। হ্যাঁ, জি ভাইয়া। অনেক কিছু শেখার আছে। এই ভিডিওটা সবচেয়ে বেস্ট ভিডিও লাগলো আমার এখন পর্যন্ত। কখনো থামা যাবে না, শিখতে হবে। কখনোই ওই যে আমরা একটা বলছিলাম কমপ্লাসেন্ট হওয়া যাবে, কমপ্লাসেন্ট, যে আমি তো অনেক জানি, আমি তো অনেক পারি। আর লিডারশিপ মানে অথরিটি ছাড়াও কিভাবে লিড করতে হবে, চমৎকার কিছু টিপস দেখাবে। সো আমি একটা বই পড়তেছিলাম রিসেন্টলি, চমৎকার বই কিনে আনছিলাম সেদিন বাতিঘর থেকে। সেই বইয়ের পাতে বলতেছিল যে সব প্রফেশনে কিন্তু হোয়াইট কোট আছে, সব প্রফেশনে হোয়াইট কোট আছে। তার মানে কি, ডক্টররা যে হোয়াইট কোট পরে, আমরা যখন হোয়াইট কোট পরা ডক্টরের কাছে যাই তখন কিন্তু আমরা ভাবি যে সেফ না, তাহলে যেটা বলে আমরা একদম সেইভাবে চলি, প্রেসক্রাইব করছে একদম ওইটা ফলো করার চেষ্টা করি। সো বলতেছিল যে যার যে প্রফেশনে আছি ওই প্রফেশনে আমাকে হোয়াইট কোট, আমার হোয়াইট কোট কি সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং আমাকে সেরকম পজিশনে যেতে হবে যাতে লোকজন আমার কাছে আসে যে হ্যাঁ দিস ইজ দ্য গাই যার সাথে আমাদের ডিসকাস করা উচিত, বা যার কাছ থেকে শেখা উচিত, যাকে জানা উচিত, বা যাকে আমরা ফলো করবো। ওখানে দেখালো না যে লিডারকে যাকে সবাই ফলো করে, আমি কি আসলে লিডার কিনা সেটা, সেই হোয়াইট কোটটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, সেই হোয়াইট কোটটা যার প্রফেশনে যে অবস্থায় আছেন ফাইন্ড আউট করার চেষ্টা করা, যে কিভাবে আপনি সেই হোয়াইট কোটটা অ্যাচিভ করতে পারেন। আচ্ছা, আরেকটা আমরা জিনিস হয়তো অনেকে জানি, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, তাই না? একটা ডিপার্টমেন্ট থাকে একটা অর্গানাইজেশনের মধ্যে, একটা ডিপার্টমেন্টাল স্ট্রাকচার যেটা আসলে সেন্ট্রালি প্রজেক্টগুলোকে ম্যানেজ করে একটা অর্গানাইজেশন। এটা কিন্তু অনেক বেনিফিট দেয়। এই জন্য প্রায় এখন সব বড় বড় অর্গানাইজেশনে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে যাদেরকে বলা হয় পিএমও অফিস। বাংলাদেশে অলরেডি সব টেলিকমে আছে অনেক আগে থেকে, সব এমএনসি তে আছে, তারপরে ব্যাংকগুলোতে আছে। হ্যাঁ, সো বড় বড় সব অর্গানাইজেশন কিন্তু অলরেডি প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস আছে। সেন্ট্রালি যাতে আমরা প্রজেক্টগুলো ম্যানেজ করি তাহলে আসলে অনেক বেনিফিট পাওয়া যায়। নাহলে কি হয়, ওভারল্যাপিং অফ প্রজেক্ট হয়, তারপরে মিসকমিউনিকেশন হয়, যার জন্য টাকা নষ্ট হয়, শিডিউল নষ্ট হয়, এবং রিসোর্স গুলোকে মানে রিসোর্সের মধ্যেও সমস্যা লেগে যায়, এবং ভালো প্রজেক্ট ম্যানেজার আমরা পাই না। কিন্তু পিএম অফিস আসলে প্রজেক্ট ম্যানেজারদের অফিস, যেখান থেকে মানে ভালো প্রজেক্ট ম্যানেজার পাবো, এবং তারা পুরো অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজমেন্টের গভর্নেন্স তৈরি করবে, প্রজেক্ট ম্যানেজমেন্টের ট্রেনিং দিবে, মেন্টরিং করবে, টেমপ্লেট শেয়ার করবে। এনি প্রবলেম ফেস বাই এনি প্রজেক্ট ম্যানেজার অফ এনি প্রজেক্ট, দে উইল হেল্প। ঠিক আছে, এবং আরো অন্য সাইডেও কাজ করবে, তারা যেমন অডিট করবে যদি পিএম অফিস থাকে। সো এবং তারা যত নলেজ বেস তৈরি হবে প্রজেক্ট থেকে, সেটাও কিন্তু তারা এটাকে ওন করবে, এবং যখনই কোনো নতুন প্রজেক্ট স্টার্ট হবে তখন তারা এই নলেজ থেকে সবাইকে শেয়ার করবে যে আমরা এই প্রজেক্টে কি কি নলেজ এখান থেকে শেয়ার করতে পারি। সো প্রায় সব অর্গানাইজেশন কিন্তু পিএম অফিস থেকে মুভ করছে। বাংলাদেশেও গভর্নমেন্টেও যে চিন্তা করেন যদি একটা সেন্ট্রাল পিএম অফিস আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু হয়তো ওইরকম রোল প্লে করতে পারছে না। যদি হতো তাহলে দেখেন যে একটা মিস্ত্রি এসে রাস্তা কাটতেছে, এক সপ্তাহ আগেও রাস্তা কেটে জাস্ট আবার ঠিক করে দিয়ে গেছে, আর একটা এসে আবার একবার ইলেকট্রিসিটি আসছে, আরেকদিন গ্যাস আসছে, আরেকদিন আবার পানি আসছে, বসা একই জায়গায় করতেছে।
সো এটা যদি কমিউনিকেশন থাকতো তাহলে যখন ওয়াসা ওটাকে ওপেন করছে বাকি 2-3টা যাদের ওই দিক দিয়ে সেম কাজ আছে তারা কিন্তু ওই সময় করে ফেললে মানে কত টাকা বেঁচে যেত, তাই না? 1/3 বা 1/4 টাকায় কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারতাম। সো পিএমও অফিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, এটা আসলে মানে এখন সবাই ইয়া করতেছে বড় বড় অর্গানাইজেশনে, এবং পিএমও অফিসের তো কাজটা বুঝতে পারলাম, তাই না? আমি এটা পরে আসতেছি। পিএম অফিস এখানে ডেসক্রিপশন নাই, আপনারা একটু চ্যাপ্টার ইয়াতে পড়বেন, ওই চ্যাপ্টার 2 তে পিএম অফিস কি কি কাজ করে আমি একটু মুখে বললাম, একটু দেখবেন যে ওখানে এক পেজের মধ্যে লেখা আছে যে পিএম অফিসের কাজ কি, যে কথাগুলো আমি একটু আগে বললাম সেগুলো হচ্ছে পিএম অফিসের কাজ। পিএম অফিস 3 ধরনের হতে পারে, এটাও ওখানে আছে, ওই বইটাতে আছে, আমি ওখান থেকে স্লাইডটা নিয়েছি। সো একটা হচ্ছে সাপোর্টিভ টাইপ পিএমও, সাপোর্টিভ টাইপ যদি পিএমও হয় তাহলে কি হবে, তারা আসলে জাস্ট কনসালটেটিভ রোল বা অ্যাডভাইজারি রোলে থাকবে, সাপ্লাই টেমপ্লেটস, বেস্ট প্র্যাকটিসেস, ট্রেনিং দিবে, সার্ভিস প্রজেক্ট রিপোজিটরি। সেই ধরনের সাপোর্টিভ রোল তারা প্লে করবে প্রজেক্ট ম্যানেজারদের জন্য, বা যখন প্রজেক্ট রান করবে অর্গানাইজেশন তখন। ফলে তাদের কিন্তু প্রজেক্টের উপর কন্ট্রোলটা লো। আর এর পরের স্টেজ বা সেকেন্ড টাইপ অফ পিএমও হচ্ছে কন্ট্রোলিং টাইপ পিএমও, যেখানে তারা সাপোর্ট দিবে এর সাথে সাথে কনফার্মেন্স করবে। তার মানে কি, আমি যে তোমাকে বললাম যে তুমি এই টেমপ্লেট ফলো করো বা এই গভর্নেন্সটা ফলো করো, এই প্রসেসগুলো ফলো করো, তো সাপোর্টিভে শুধু ফলো করতে বলেছি, আমি কিন্তু কনফার্ম করার মতো আমার ডিগ্রি অফ কন্ট্রোল নাই। কিন্তু সেকেন্ডটাতে আমরা কি করছি, আমরা তখন তাকে ইম্পোজ করবো, অডিট করে দেখবো যে সে আসলে আমার ফ্রেমওয়ার্কটা ফলো করেছে কিনা। হ্যাঁ, ফলে এখানে আমার কন্ট্রোলটা আরো বেশি, আমি সাপোর্ট দেবো, প্লাস আমি যে সমস্ত গাইডলাইন দিয়েছি, স্ট্যান্ডার্ড এবং প্রসেস দিয়েছি, সেগুলো তোমাকে ফলো করতে হবে। যে না করো তাহলে আমি অডিট করে তোমার উপর অ্যাকশন নিতে পারি, বা আমরা এটা মানে এনশিওর করতে পারি। আর এটা হচ্ছে মডারেট কন্ট্রোল। আর আরেকটা হচ্ছে ডাইরেক্টিভ মানে যেখানে আসলে কন্ট্রোল দ্য প্রজেক্ট ডাইরেক্টলি ম্যানেজিং ইট। এখানে কিন্তু কোথাও বলা না যে প্রজেক্ট কে ম্যানেজ করবে, হয়তো সেই ডিপার্টমেন্ট থেকে বা অন্য কেউ প্রজেক্ট ম্যানেজ করছে, কিন্তু ডাইরেক্টিভে কি হচ্ছে, ডাইরেক্টিভে প্রজেক্টটাও ম্যানেজ করতেছে পিএমও অফিস। সব প্রজেক্ট, আমার অর্গানাইজেশনে যত প্রজেক্ট হবে সব প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার হবে পিএমও অফিস থেকে, পিএমও অফিস এন্ড টু এন্ড প্রজেক্ট ম্যানেজ করবে। সেটা হচ্ছে হাই কন্ট্রোল, এবং সেটাকে বলা হয় ডাইরেক্টিভ টাইপ পিএমও। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যদি কোনো একটা অর্গানাইজেশনে পিএমও অফিস এস্টাবলিশ করতে যাই তাহলে কোথায় থেকে শুরু করা উচিত, কোন দিক থেকে শুরু করবেন এই তিনটার মধ্যে? অবশ্যই সাপোর্টিভ দিয়ে শুরু করতে হবে, মানে স্মুথলি। এটা কিন্তু একটা বিশাল চেঞ্জ ম্যানেজমেন্ট, একটা হঠাৎ করে পিএমও অফিস আসা একটা ডিপার্টমেন্টে, একটা অর্গানাইজেশনে, এবং সে আবার সব প্রজেক্ট কন্ট্রোল করবে। এটা যদি এখানে শুরু করেন তাহলে আসলে কোনোভাবেই প্রজেক্ট পিএমও অফিস সাকসেসফুল করা টাফ। হ্যাঁ, 2-1টা ব্যাংক এরকম ট্রাই করেছিল, মাহবুব হাসানকে কি জানো, একজন নাম ক্লাব মাহবুব হাসান, তো চিনি আমরা নাকি? ভাই আমি না তো। না, তুমি তো শান্ত নামে ঢুকলাম। ওকে, আচ্ছা আসেন এখানে। তার মানে স্টেপ বাই স্টেপ যেতে হবে আর কি, যেহেতু এটা বিশাল চেঞ্জ ম্যানেজমেন্ট, আপনাকে আসলে আস্তে আস্তে যেতে হবে। হ্যাঁ, খুব স্লো, তাহলে আসলে সাকসেসফুল হবে পিএম অফিস, নাহলে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। অনেক জায়গায় পিএম অফিস ফেল করে কারণ তারা শুরুতেই কন্ট্রোলিং শুরু করে দেয়, কিংবা ডাইরেক্টিং শুরু করে। ডাইরেক্টিং করা খুব টাফ, কিন্তু কন্ট্রোলিং এ চলে যায়। আচ্ছা, এরপরে আসেন যখন আমরা কোনো চেঞ্জ হবে, আমরা কিন্তু টপিকটা পড়তেছি যে অর্গানাইজেশনাল চেঞ্জ বা বাইরে যে ইনফ্লুয়েন্স দ্বারা চেঞ্জ হবে সেটা আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। সো এই যখন বাইরে থেকে কোনো ইমপ্যাক্ট হবে, চেঞ্জ হবে, তখন কি হবে আসলে? রোল আউট প্ল্যান, যেটা আমরা ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি করেছিলাম হ্যাঁ আমাদের প্রজেক্টের জন্য, সেটা কিন্তু এফেক্টেড হবে, এবং সেটাকে কিন্তু আপডেট করতে হবে। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু আপডেট হবে, তাই না? যে প্ল্যানটা দিয়ে আমরা প্রজেক্ট শুরু করেছিলাম, ওই যে প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ, কস্ট, বাজেট, কোয়ালিটি, যখন এরকম চেঞ্জ হবে, চেঞ্জটা যদি মেজর হয় তাহলে কি হবে, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কোপ, টাইম, ওয়ার্ক প্যাকেজ, টিম মেম্বার অ্যাসাইনমেন্ট সব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো সেই অ্যাকর্ডিংলি আমাদেরকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানগুলোকে কন্ট্রোল রেটে চেঞ্জ করতে হবে, বেসলাইনগুলোকে চেঞ্জ করতে হবে। আর অ্যাজাইলে কি করি আমরা, অ্যাজাইলে কিন্তু দেখা যাবে কাজ করতে করতে দেখা যাবে
যে কোন একটা স্টেজে এরকম হতে পারে যে সব লাস্টে যে আমরা লোয়ার ভ্যালু করে রেখেছিলাম, মনে আছে না? যে আমরা অ্যাজাইলে কি করি যে প্রোডাক্ট ব্যাকলগ যেটা সেটাতে টপে থাকে টপ প্রায়োরিটি জিনিসগুলো, আর নিচে দিয়ে কি থাকে লো প্রায়োরিটি আইটেম গুলো থাকে। তো দেখা যাবে যে এর মধ্যে আমাদের সমস্ত রিকোয়ারমেন্ট বা এক্সপেকটেশন ডান হয়ে গেছে, বাকিগুলো আসলে আর দরকার নেই। হ্যাঁ, লোয়ার প্রায়োরিটি আইটেম কিন্তু বাদ হয়ে চলে যেতে পারে অ্যাজাইলে। সো এটা একটা যে আমি একটা ক্লাস নিয়েছিলাম ভার্চুয়ালি, মানে ফ্রি একটা সেশন নিয়েছিলাম, কেউ পার্টিসিপেট করেছিলেন কিনা, সেখানে দেখাইছিলাম কেক। আপনারা লেয়ার কেক খান না? লেয়ার কেক আমরা এখন যে কেক কিনি, এখনকার সিম্পল কেক আছে, অনেক লেয়ার আছে না? উপরে একটা লেয়ার থাকে, মাঝখানে একটা লেয়ার, হ্যাঁ, নিচে একটা লেয়ার, 3-4টা লেয়ারের কেক কিন্তু আমরা খাই, তাই না? তাই না নাকি? জন্মদিনের কেক বলেন বা ওয়েডিং কেক বলেন, এরকম কিন্তু। তো হ্যাঁ, দেখেন, বাচ্চাদের কেক লেয়ার। হ্যাঁ, বার্থডে কেক বাচ্চারা এগুলো পছন্দ করে, যে স্ট্রবেরি থাকবে, তারপর আবার হ্যাঁ চকলেট থাকবে, সবকিছু থাকতে হবে। সো এরকম যদি হতো, আমি দেখেন অ্যাজাইলের আইডিয়াটা চমৎকার এদিক দিয়ে যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে যে আমার যদি কেকটা এরকম হয়, এই যে এরকম একটা লেয়ার, এই লেয়ারটা খেলাম, তারপরে আবার নেক্সট লেয়ারটা খেলাম, এটা শেষ হলো, তারপর লেয়ারটা আমরা লেয়ার থেকে একটু খেলাম, এটা এটা খাওয়া শেষ হলো, এরপরে থার্ড লেয়ার থেকে ফোর্থ লেয়ার থেকে আরেকটু খেলাম। এটা বেশি টেস্টি হবে নাকি আমি যদি এইভাবে ভার্চুয়ালি স্লাইস করে যদি খাই, তাহলে মজা বেশি পাওয়া যাবে? স্লাইস করে খেলে তো সবগুলা মিক্স হয়ে যাবে। তো যদি হ্যাঁ। আলাদা আলাদা টেস্ট পাওয়ার জন্য যায়, একটা লেয়ার করে আলাদা করে খাওয়া ভালো। যদি স্পেসিফিক আমরা তো টেস্ট যারা পাইতে চাই। খাই না, হ্যাঁ হ্যাঁ, আমরা কি করি, আমরা যে আমাদের কুকের সাথে যে ইয়াটা দেয়, প্লাস্টিকের যে একটা ইয়া দেয় না, নাইফ, Knife। ওটা দিয়ে কি করি আমরা, কিন্তু এরকম ভার্টিক্যালি কাটি, তাই না? কেটে কেটে কিন্তু সবাইকে শেয়ার করি, ভার্টিক্যালি কেটে কেটে। সো অ্যাজ এ টিম কি করে আসলে, এটা হচ্ছে প্রেডিক্টিভ টিম। তারা প্রথমে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস সব শেষ করে, তারপর সব ডিজাইন করে, তারপর সব ডেভেলপমেন্ট করে, তারপর সব টেস্টিং করে, তারপর ডেলিভারি দেয়। তার মানে আমার ডেলিভারি পাইতে পাইতে এই যে এখানে আছে। আর অ্যাজাইল টিম কি করে, এই যে একটু অংশ রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে, সেটা আবার ডেভেলপ করে, সেটা আবার টেস্ট করে, দিয়ে সেটা কাস্টমারকে ডেলিভারি দেয়। সো ইমিডিয়েটলি কিন্তু কাস্টমার স্লাইস অফ কেক পেয়ে যাচ্ছে, তারপর আবার নেক্সট স্লাইস অফ কেক কাটে, আবার নেক্সট স্লাইস অফ কেক কাটে, এবং এইভাবে করতে করতে দেখা যায় যে লাস্টে হয়তো এই স্লাইসটা হ্যাঁ আর দরকার নেই, কারণ এটা অলরেডি আমাদের যে আমরা পরিমাণ কাজ করেছি, ডেলিভারি দিয়েছি, এর মধ্যে সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, বা মার্কেট ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে, এগুলোর দরকার নেই। ঠিক আছে? সো দেখেন, আর এখানে কি করছে, এটা যদি দরকারও না হয়, আমি কিন্তু অলরেডি এটা ডিজাইন প্ল্যান করে ফেলছি, যদিও দরকার নাই, পুরাটার প্ল্যান করছি, পুরাটার ডিজাইন করছি, পুরাটার কোডিং করছি, আবার পুরাটার টেস্টিং করছি, তারপরে বলতেছি এটা দরকার নেই। হ্যাঁ, সো এই জন্য আসলে অ্যাজাইল অ্যাপ্রোচে কি করতেছি আমরা, যে ভার্টিক্যালি আমরা স্লাইস করে, মানে উই আর হ্যাভিং দ্য টেস্টি ফুড, ইয়াম্মি ফুড আগেরটা পাচ্ছি। আচ্ছা, সো অ্যাজাইল টিমে আমাদের কিন্তু এরকম ভাবে লো ভ্যালু ডেলিভারিজ গুলো দেখা যাবে যে আর লাগবে না, সেটা আমরা ডিসকাস করতে পারি। আর যখন চেঞ্জ হবে, তখন কি হবে, ট্রেনিং প্ল্যান যেটা আমরা ইনিশিয়ালি শুরু করছিলাম, যে আমাদের এই ট্রেনিং প্ল্যান দেবো আমাদের কাস্টমারদেরকে বা যাদেরকে আমরা ডেলিভারি দিচ্ছি, সেটা কিন্তু আপডেট করতে হবে। সাথে সাথে ট্রেনিং আর্টিফ্যাক্টস গুলোকেও চেঞ্জ করতে হবে, ম্যানুয়ালস, প্রেজেন্টেশন স্লাইড, ডকুমেন্টেশন সবকিছু চেঞ্জ করতে হবে। প্যাচা কি বলেছে এখানে, whether in-house or outsource, you have to ensure these changes to training are made. তার মানে যদি কোনো চেঞ্জ হয়, তার কারণে ট্রেনিং প্ল্যান এবং ট্রেনিং আর্টিফ্যাক্টস যে চেঞ্জ হবে, সেটা যাতে ইমপ্লিমেন্ট হয়, সেটা অবশ্যই এনশিওর করতে হবে। আর ডেমনস্ট্রেশন, তার মানে চেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করি আমরা এবং চেঞ্জ যদি হয়, তাহলে কি হবে, প্রোডাক্টটা তো চেঞ্জ হয়ে গেল বা কোনো একটা ফিচার চেঞ্জ হয়ে গেল, সেটা আবার আমরা কাস্টমারকে দেখে ডেমনস্ট্রেশন, যেটাকে আমরা অ্যাজাইলে বলি ইটারেশন রিভিউ, সেটা করে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে হ্যাঁ সেই চেঞ্জটা হয়েছে এবং তার কোয়ালিটি এবং সমস্ত এক্সেপ্ট ক্রাইটেরিয়া মিট হয়েছে। অলরাইট, সো ফাইনাল গাইডলাইন, দুইটা পেজ আছে এখানে দেখেন। একটা হচ্ছে যদি একটা সিঙ্গেল চেঞ্জ রিকোয়েস্ট আসে, তাহলে চেঞ্জ ম্যানেজমেন্ট আমরা পড়েছিলাম, একটা টপিক ছিল কিন্তু কিভাবে চেঞ্জ ম্যানেজ করতে হয়, সেটা ফলো করে আমরা চেঞ্জ ম্যানেজমেন্টটা করবো। সেখানে সিসিবি থাকবে, চেঞ্জ কন্ট্রোল বোর্ড,
এবং যদি আমাদের টলারেন্সের মধ্যে থাকে তাহলে আমরা নিজেরা করে ফেলবো, ঠিক আছে? আর যদি আমাদের টলারেন্সের বাইরে চলে যায় তাহলে উই শুড ইমিডিয়েটলি এসকেলেট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট বডি। এরপর নেক্সট স্লাইড যেটা বলছে, যদি অর্গানাইজেশনাল চেঞ্জ ম্যানেজমেন্ট বেস্ট প্র্যাকটিস, যে আপনি যদি প্রজেক্ট করতে গিয়ে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে প্রজেক্ট কিন্তু ম্যানেজ করতে গিয়ে আমাদের কিন্তু একটা ফোকাস থাকতে হবে। আমাদের আপনাদের মনে আছে কিনা যে অ্যাজাইল কোচ বা যাকে আমরা টিম লিড বলি, অ্যাজাইল স্ক্রাম মাস্টার, তার কিন্তু একটা দায়িত্ব হচ্ছে এডুকেট স্টেক হোল্ডার্স। এবং অর্গানাইজেশনের মধ্যে, শুধু টিমের মধ্যে না, অর্গানাইজেশনের মধ্যে অ্যাজাইল ভ্যালুস প্রিন্সিপালস এগুলো যাতে ডিসেমিনেট হয় এবং সবাই যাতে মাইন্ডসেটটা চেঞ্জ করে, সেজন্য কিন্তু তাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। সো সিমিলারলি আমরা যদি কোনো জিনিস দেখি যে প্রজেক্টে কাজ করতে গিয়ে আমরা অনেকগুলো বটলনেক পাবো এবং আমরা বুঝতেছি এটা যদি অর্গানাইজেশন লেভেলে একটু চেঞ্জ করা যেত তাহলে আমাদের প্রজেক্টগুলো আরো বেটার করা যেত। এরকম যদি কিছু পান তাহলে আসলে একটা কম্পেলিং একটা কেস তৈরি করতে হবে বা কিছু করতে হবে, আপনাকে ট্রাই করতে হবে যাতে এটা আপনার অর্গানাইজেশন লেভেল থেকে এটাকে চেঞ্জ করা যায়। আপনার যদি প্রজেক্ট গভর্নেন্স থাকে, এই যে নতুন একটা কিছু আইডেন্টিফাই করলেন যেটা যদি গভর্নেন্সটা আমরা চেঞ্জ করি তাহলে বাকি প্রজেক্টের ক্ষেত্রে বেনিফিটেড হবে। তো সেরকম যদি কোনো অপশনস বা চান্স পান তাহলে সেটা অবশ্যই কাজে লাগাতে হবে। আর নাহলে অলওয়েজ কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে কিভাবে অর্গানাইজেশন লেভেলে প্রজেক্টের যে জিনিসগুলো পাচ্ছি অর্গানাইজেশন যদি বেনিফিট দেয় তাহলে আমরা অর্গানাইজেশন জিনিসগুলোকে চেঞ্জ করবো। সেটা হচ্ছে অর্গানাইজেশন চেঞ্জ ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো অর্গানাইজেশন চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু পিএম এর একটা আলাদা স্ট্যান্ডার্ডও আছে কিভাবে আসলে অর্গানাইজেশন চেঞ্জ ম্যানেজমেন্ট করতে হয়। আর প্রজেক্ট কিন্তু আসলে আমরা বলেছিলাম শুরুতে যে প্রজেক্ট ইজ দ্য মিনস থ্রু হুইচ ইউ ইমপ্লিমেন্ট চেঞ্জ ইন দ্য অর্গানাইজেশন। সো আমরা কিন্তু চেঞ্জ এজেন্ট, প্রজেক্ট ম্যানেজার কিন্তু অলসো চেঞ্জ এজেন্ট, চেঞ্জ ম্যানেজার। সো এই সমস্ত স্কোপ কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। অ্যাজিলিটি শুধু প্রজেক্টে হলে হবে না, অর্গানাইজেশনের মধ্যে অ্যাজিলিটি নিয়ে আসতে হবে। অলরাইট, সো লাস্ট টপিকে আসি। এমপ্লয়ি কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট। এই টপিকটা আসলে আগে ছিল না, একদম নিউ টপিক। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আগে ছিল না, পরে এখান থেকে অবশ্যই 2টা বা 3টা পরীক্ষার প্রশ্ন আসবে, ঠিক আছে? এটা কিন্তু কোয়ালিটির সাথে কানেক্টেড আছে। কোয়ালিটিতে কিছু কিছু জিনিস আছে যেটা এটার সাথে কানেক্টেড আছে। কোয়ালিটি চ্যাপ্টারে আমরা বলেছিলাম এই লেসনের প্রথম টপিক এ যেটা ছিল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। টপিক ই, এ বি সি ডি ই হবে, এটা ভুলে দেখি এফ আছে, এ ই হবে। হ্যাঁ, সো ই, এই 2টা কিন্তু আসলে কোয়ালিটি চ্যাপ্টারের সাথে কানেক্টেড। পিএম বকে কিছু কিছু জিনিস ওখানে আছে যেটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে ওখানে বলা ছিল, কিন্তু খুবই সামান্য বলা ছিল। যেমন ওখানে একটা কথা বলা ছিল, যখন আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান যেটা কোথায় তৈরি হয়, প্ল্যান কোয়ালিটিতে, তখন এট দ্য সেম টাইম আমাদেরকে আরেকটা প্ল্যানিং ডকুমেন্ট তৈরি করতে বলা হয়েছিল, সেটার নাম হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্ল্যান। যে আমরা কিভাবে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে পারি সেটারও একটা প্ল্যান করতে হবে। এবং যখনই আমাদের ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ পাবো, সেটা প্রোডাক্টের হোক, প্রসেসের হোক, পলিসির হোক, সেটা আমরা ওই প্ল্যানটা ফলো করে ডেপ্লয় করবো বা ইমপ্লিমেন্ট করবো। সো তার মানে ওখানে কিছু জিনিস পাবেন, আর এখানে আসলে খুবই ভালো আছে, এখানে অনেক ডিটেল আছে। সো দেখেন এখানে আসলে মেইন হচ্ছে আমরা দেখবো যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যাপ্রোচ গুলো কি কি আছে এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের টুল হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। তারপর আমরা কিছু থিওরি দেখবো, যারা কোয়ালিটিতে থট লিডার্স, কোয়ালিটি গুরুস বলা হয়, তাদের আমরা অনেকগুলো থিওরি পাবো যেটা আসলে আমাদেরকে হেল্প করবে বুঝতে যে আসলে কিভাবে প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করা উচিত। কোয়ালিটি বলতে কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট বলতে কি বুঝি আসলে আমরা মেইনলি কিন্তু প্রসেসের ইমপ্রুভমেন্ট। সেটা যদি ঠিক মতো ইমপ্রুভ করতে পারি, প্রসেস স্ট্যান্ডার্ড ফলো করি, তাহলে আসলে আমাদের ডেলিভারেবল বা প্রোডাক্টে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। সো লেটস সি there is a definition of improvement in the next slide. কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কাকে বলে? এখানে দেখেন 2টা ডেফিনেশন আছে। একটা হচ্ছে সিম্পল ডেফিনেশন, প্রথম অংশটা, an ongoing effort to improve products, service or processes. আর ইনস্টিটিউট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স IQA, তাদের ডেফিনেশন হচ্ছে যে কোয়ালিটি অ্যাসুরেন্স কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইনক্লুডস ইমপ্রুভিং বিজনেস স্ট্র্যাটেজি, মানে একদম স্ট্র্যাটেজি থেকে শুরু করতে হবে। এটা তো আমরা বুঝি, কোন একটা অর্গানাইজেশন যদি কোয়ালিটি আমরা ইমপ্রুভ করতে চাই, এটা যদি টপ লেভেল থেকে না হয়, নিচ লেভেল থেকে করা যাবে? খুবই কিন্তু টাফ। টপ লেভেল থেকে কিন্তু অ্যালাইন হতে হবে, লিডাররা কিরকম চাচ্ছে।
সো স্ট্র্যাটেজি, বিজনেস রেজাল্টস এন্ড কাস্টমার, এমপ্লয়ি এন্ড সাপ্লায়ার রিলেশনশিপ, সবগুলোর মধ্যে কোয়ালিটি ইনশিওর করতে হবে। সাপ্লায়ার যদি ভালো না হয় বা আপনার পার্টনারের যদি আপনি সেখান থেকে যে সমস্ত জিনিস নিচ্ছেন তাদের প্রসেস, তাদের প্রোডাক্ট যদি ঠিক না হয়, তাহলে আপনার প্রোডাক্ট প্রসেসও ভালো হবে। সো সবাইকে এন্ড টু এন্ড সবাইকে কনসিডারেশনের মধ্যে নিয়ে আসতে হবে যখন আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলবো। এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ছোট হতে পারে বা ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট হতে পারে, কিংবা অনেক সময় অনেক লার্জ ব্রেক থ্রু আমরা ইমপ্রুভমেন্টটা করতে পারি, ফাইন্ড আউট করতে পারি বা এটা করতে পারে। অর্গানাইজেশন লেভেলে যে বিজনেস স্ট্র্যাটেজি সেট করা হয়, আপনারা হয়তো দেখছেন যে অনেক অর্গানাইজেশনে কোয়ালিটি পলিসি, তাই না, লেখা থাকে। আছে, ওয়ালটনে আছে। যেমন আমি রহিমা প্রজে দেখেছি যে ওদের প্রায় সব ইয়াতেই লেখা আছে যে আমাদের কোয়ালিটি পলিসি হচ্ছে এটা, আমাদের কোয়ালিটি গোল হচ্ছে এটা, মানে ওয়ান লাইনার, মানে একটা বড় ইয়াতে লেখা থাকে। বিকাশের ইয়াতে গিয়েছিলাম, বিটস এর অফিসে গেছিলাম, ওখানে দেখলাম যে লেখা আছে যে আমরা এই সমস্ত জিনিস কোয়ালিটি প্র্যাকটিস করি। সো অর্গানাইজেশন লেভেলে যে সমস্ত কোয়ালিটি পলিসি আছে রিলেটেড টু স্পেশালি প্রজেক্ট, এটা অবশ্যই আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। এবার যেটা বললাম পিএমও অফিস যদি থাকে তাহলে সুবিধা হচ্ছে তারা কিন্তু দেখবে যে এই কোয়ালিটি প্রসেসগুলোকে তারা ফাইন্ড আউট করবে, তারা স্ট্যান্ডার্ডাইজ করবে, সেটা আমাদেরকে ফলো করতে বলবে। সেখানে অবশ্যই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা বলা থাকে। প্রথম যে স্লাইডটা আমরা দেখতেছি এখানে, কালচার অফ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমরা জানি যে মানে কোয়ালিটির ফাদার যাকে বলা হয়, তাই না, ডাব্লিউ এডওয়ার্ডস ডেমিং। ডেমিং এর সাইকেল সবাই পড়ছি না, ডেমিং সাইকেল, পিডিসিএ পড়ছি তো না, পিডিসিএ, ডেমিং সাইকেলস বলা হয় আর কি, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। এইটা কিন্তু আসলে এডওয়ার্ড ডেমিং আসলে চেয়েছিল যে সিটা, চেকটা বাদ দিয়ে এটা শুড বি এস, পিডিএসএ, প্ল্যান, ডু, স্টাডি, অ্যাক্ট। কিন্তু আসলে পপুলার হয়ে গেছে এটা বেশি, পিডিসিএ। এখন দেখবেন যে অনেক জায়গায় এখন পিডিএসএ বলা হচ্ছে, পিডিসিএ টা বেশি নাম চলে আসছে, ডেমিং সাইকেল বা বলা হয় পিডিসিএ সাইকেল। কিন্তু আসলে উনি আসলে শেষের দিকে চাচ্ছিলেন যে এটা আসলে পিডিএসএ সাইকেল হবে। এস মানে স্টাডি, কন্টিনিউয়াস ভ্যালিডেটেড লার্নিং করতে হবে আপনাকে। সো এই স্লাইড থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, হ্যাঁ। সো আমরা অনেকে জানি হিস্ট্রিটা যে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে এডওয়ার্ডস ডেমিং আমেরিকান, কিন্তু উনি জাপানে গিয়েছিলেন। জাপানের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের অনেক কিছু আসলে ওনার কাছ থেকে আসে। আমরা যে এখন কোয়ালিটি জাপান কাছ থেকে অনেক কোয়ালিটি কিছু পাচ্ছি, এটাতে কিন্তু এডওয়ার্ড ডেমিং এর অনেক ভূমিকা আছে। সো উনি 4টা কথা বলেছেন, 4 কনসেপ্টস। দেখেন চমৎকার 4টা কনসেপ্ট। একটা হচ্ছে বেটার ডিজাইন অফ প্রোডাক্টস টু ইমপ্রুভ সার্ভিস, ডিজাইনটা ঠিক করতে হবে, নাহলে আসলে আপনার সার্ভিস ইমপ্রুভমেন্ট হবে না। হায়ার লেভেল অফ ইউনিফর্ম প্রোডাক্ট কোয়ালিটি, ঠিক আছে, ইউনিফর্ম হতে হবে, নাহলে প্রোডাক্ট কোয়ালিটি ইস্যু করা যাবে। ইমপ্রুভমেন্ট অফ প্রোডাক্ট টেস্টিং ইন দ্য ওয়ার্কপ্লেস এন্ড ইন রিসার্চ সেন্টার্স, এই যে সব জায়গায় আসলে কি করতে হবে, টেস্টিং, কোয়ালিটি চেকিং, এগুলোকে এনশিওর করতে হবে, তাহলে আসলে ডেলিভারেবলের মধ্যে কোয়ালিটি পাবে। ওই সবশেষে ডেলিভারেবল তৈরি হচ্ছে তারপর টেস্টিং করব, তাহলে হবে? আগে কিন্তু এরকম আইডিয়া ছিল। সো ডেমিং এর এই আইডিয়া কিন্তু দেখেন পুরো মাইন্ডসেট চেঞ্জ। আগে কি করতাম আমরা, ডেলিভারেবল তৈরি হচ্ছে তারপর টেস্টিং করতাম। এখন বলা হচ্ছে একদম ডিজাইন, কাজ শুরু থেকে সব জায়গায় তুমি টেস্টিং করো, কোয়ালিটি ইনস্যুরেন্স করো, করে তারপর যদি প্রোডাক্ট বানাও তাহলে দেখো যে আসলে এরর খুব কম হবে, স্ক্র্যাপ খুব কম হবে, ঠিক আছে। সো আমাদের কিন্তু অ্যাজাইলের দুই একটা টপিক কিন্তু আছে, 5.3.7 এই একটা টপিকের মধ্যে কিন্তু আলোচনা আছে কয়েকটা বিষয়, যেটা এক্সট্রিম প্রোগ্রামিং থেকে নেওয়া হয়েছে, যেমন টিডিডি, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। দেখবেন যে ওখানে লেখা আছে টিডিডি, তারপর হচ্ছে অ্যাকসেপ্টেড টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। এই যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট আইডিয়াটা কিন্তু সেম, যে আগে আমাদেরকে টেস্টিং করতে হবে, তারপর আমরা ডেভেলপ করব। টেস্ট কেসটাই আমার ডেভেলপমেন্টকে ড্রাইভ করবে। আগে আমরা যখন সফটওয়্যার ইয়াতে ছিলাম, আমি যখন সফটওয়্যার কাজ করছি 2002, 3, 4 এরকম ধরনের, এই সময় কিন্তু আমরা আগে কোড লিখতাম, কোড লিখে ফেলতাম, লেখার পরে তারপরে আরেকটা টিম ছিল কিউএ টিম, যারা টেস্ট করত। কিন্তু ওই সময়ে আসলে সেই সময় এক্সপি খুব জনপ্রিয় হচ্ছিল,
এক্সপি আসলে অ্যাজেল এর আগে এক্সপির জন্ম। সো তখন কিন্তু এক্সপির একটা আইডিয়া ছিল টিডিডি, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। তার মানে আপনি কোড লেখার আগে আগে টেস্ট কেস দেখবেন, তারপর সেই টেস্ট কেসকে ফুলফিল করার জন্য আপনি কোড দেখবেন, এবং এবং প্রথমে কোডটা ফেল করবে, রেড হবে, তারপরে যদি কোডটা ঠিকমতো লেখেন তাহলে এটা গ্রিন হবে। এইভাবে রেড গ্রিন হয়ে সব টেস্ট পাস হয়ে কি হবে, ক্লিন হবে। তার মানে এখন আর কোনো এরর নাই। সো এই যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, এটা কিন্তু আসলে কোয়ালিটির একটা পার্সপেক্টিভ। যত আমরা টেস্ট ড্রিভেন হব, আমাদের প্রসেসের মধ্যে, পলিসির মধ্যে, কাজের মধ্যে আমরা ডেপ্লয় করতে পারবো, তত কিন্তু আমাদের ডেলিভারেবলে এরর কম হবে। সো এটাও কিন্তু একটা ডেমিং এর কনসেপ্ট, ফোর কনসেপ্টের মধ্যে পরীক্ষা কিন্তু আসবে যে ডেমিং এর ফোর কনসেপ্টের মধ্যে কোনটা কোনটা ফোর কনসেপ্ট, মাল্টিপল রেসপন্স আসবে। সো চারটা একটু দেখবেন, এই তিনটা ঠিক আছে, এইটাকে কিন্তু একটু অন্যরকম মনে হয়, গ্রেটার সেলস থ্রু গ্লোবাল মার্কেটস। এটা কিন্তু মনে হয় যে কোয়ালিটির সাথে যাচ্ছে না, যদি একটু খেয়াল করেন। বাকিগুলো বোঝা যাচ্ছে যে কোয়ালিটি, এটা কিন্তু কোয়ালিটির সাথে মনে হয় না যে যাচ্ছে। সো আপনার যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হয়, তাহলে গ্লোবাল মার্কেটে ইউ ক্যানট প্লে, পারবে? যদি প্রোডাক্ট ঠিক মতো ভালো না হয়। সো তার মানে যদি আপনি আসলে প্রোডাক্টের কোয়ালিটি ভালো এনশিওর করতে পারেন, গ্লোবাল মার্কেটে কিন্তু ইউ ক্যান প্লে। সো যেমন আমরা কি, এই যে ম্যাকবুককে আমরা এখানে ইউজ করতেছি না, আইফোন সবই ইউজ করতেছি, কারণ তারা ওই ধরনের কোয়ালিটি ইনশিওর করছে। আমরা যদি বাংলাদেশি প্রোডাক্ট বাইরে বিক্রি করতে চাই, যেমন প্রাণ, তাই না? প্রাণ এদিক দিয়ে অনেক আগে গেছে, অনেক প্রোডাক্ট কিন্তু বাইরে যাচ্ছে, আর অনেক কিন্তু কোম্পানি এখন বাইরে প্রোডাক্ট যায়। সো এটা যাচ্ছে কারণ কি, আমরা আসলে কোয়ালিটিতে ওই জায়গায় যেতে পেরেছি কিছু প্রোডাক্টে, সেই জন্য আমরা যেতে পারছি। আচ্ছা, এবার আসেন কিছু কোয়ালিটি গ্লুজের থিওরি দেখি আমরা। কয়েকটা থিওরি আমরা দেখবো, এটা কিন্তু পিএমবকও আছে, এখানেও আছে। এই কয়েকটা জিনিস একটু জানা দরকার। একটা হচ্ছে উইলিয়াম স্মিথ জুনিয়র, মোটরোলা ইঞ্জিনিয়ার। উনি যে 6 সিগমা তৈরি করছিলেন মোটরোলার জন্য, যেটা এখন মানে ওয়ান অফ দ্য পপুলার, তাই না? পপুলার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য আমরা ইউজ করি 6 সিগমা। রেসপন্ড টু কাস্টমার নিডস এন্ড ইমপ্রুভিং প্রসেস বাই সিস্টেমেটিক্যালি রিমুভিং ডিফেক্টস। 6 সিগমার মেইন আইডিয়া কি, যে যাতে ডিফেক্ট কম হয়। এবং বলা হচ্ছে যে 6 সিগমা মানে হচ্ছে 10 লাখ, তাই না? 10 লাখ আইটেমের মধ্যে মাত্র 4টা এরর হতে পারে। হ্যাঁ, মাত্র 4টা এরর হতে পারে 10 লাখ ডেলিভারেবলের মধ্যে বা আইটেমের মধ্যে। সো এই টাইপের আসলে আমাদেরকে ডিফেক্ট যাতে না থাকে, এরকম আসলে আমাদেরকে প্রসিডিউর ফলো করতে হবে। সো সেটা হচ্ছে 6 সিগমা, যেটা আসলে ডিফেক্টের সাথে ফাইট করে আর কি, যাতে কোনো ডিফেক্ট না থাকে। তারপর আসতেছি 4 অ্যাবসোলুটস অফ ফিলিপ বি ক্রসবি। উনি 4টা কথা বলছে, দেখেন চমৎকার। আমি কিন্তু এই কোয়ালিটি চ্যাপ্টারে বলছিলাম যে কোয়ালিটির কিন্তু একটা গোড়ার কথাই হচ্ছে কনফার্মিং টু রিকোয়ারমেন্টস। কাস্টমার কি চায় সেটা যদি না দেই, বাকি অনেক কিছু দিয়ে কোনো লাভ নেই, আগে ওইটা এনশিওর করতে হবে। সো কনফার্মিং টু রিকোয়ারমেন্টস, কোয়ালিটি অ্যাচিভ বাই প্রিভেনশন, এটা আমরা বলেছিলাম। কোয়ালিটির মেইন কি, প্রিভেনশন ওভার কি, কোয়ালিটি এনশিওর করতে হলে কি করতে হবে, প্রিভেনশন ওভার ইন্সপেকশন। আগে প্রিভেন্ট করার চেষ্টা করবো, ইন্সপেক্ট করলে তো অলরেডি তৈরি হয়ে গেছে, তাই তো খরচ বেশি হয়ে যাবে। স্ট্যান্ডার্ড অফ জিরো ডিফেক্টস, এমন ভাবে তৈরি করতে হবে ডিজাইন, হ্যাঁ, এমন ভাবে প্রোডাক্ট তৈরি করতে হবে যাতে কোনো ডিফেক্ট না থাকে, জিরো ডিফেক্ট। দেখা গেলে কিন্তু ওয়ার্ডগুলো আমরা জানি, তাই না, যে প্রোডাক্টে কোনো ডিফেক্ট থাকা যাবে না, জিরো ডিফেক্ট। এটা কিন্তু ফিলিপ বি ক্রসবির আইডিয়া। এন্ড কোয়ালিটি মেজার্ড বাই ডিটারমাইনিং সিওকিউ। মনে আছে সিওকিউ মানে কি? আমরা পড়েছিলাম সিওকিউ মানে কি? কারণ মনে আছে সিকিউ মানে কি? কোয়ালিটি চ্যাপ্টারে পড়েছিলাম। কারো মনে নাই? কস্ট অফ কোয়ালিটি। আমরা কোয়ালিটি দিতে চাইলেই তো হবে না, তার তো কস্ট আছে না। সো সেটার মধ্যে ব্যালেন্স করতে হবে, হ্যাঁ, সেটা আইডেন্টিফাই করে তারপর আমরা আসলে কোয়ালিটি দেব। এরপরে দেখেন
আর একটা কি আছে যে ডেমিং এর তো আমরা অলরেডি পড়েছি, জোসেফ এন জুরান, ব্রেক কোয়ালিটি ম্যানেজমেন্ট ইনটু, এই যে আমরা পড়তেছিলাম না, প্ল্যান কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি, তারপরে হচ্ছে কি কন্ট্রোল কোয়ালিটি, বা অনেক জায়গায় বলা হয় কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, এই জিনিসগুলো কিন্তু জোসেফ জুরানের। ব্রেক কোয়ালিটি ম্যানেজমেন্ট ইনটু কোয়ালিটি প্ল্যানিং, যেটা আমরা প্ল্যান কোয়ালিটি বলেছিলাম। তারপর হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আর এদিকে কি দেখতেছি, তাগুচি, উনি কি বলেছেন, ডিজাইন কোয়ালিটি ইনটু দ্য প্রোডাক্ট, সো ফ্যাক্টরস দ্যাট কজ ভেরিয়েশন ক্যান বি আইডেন্টিফাইড এন্ড কন্ট্রোল। তার মানে ডিজাইনের মধ্যেই কোয়ালিটি এনশিওর করতে হবে, তাহলে আসলে বেটার কোয়ালিটি এনশিওর করা যাবে। সেগুলো একটু মনে রাখি, অনেক সময় মানে একটা পয়েন্ট দিয়ে বলবে যে এটা কার থিওরি, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে, আসার চান্স কম কিন্তু আসতে পারে। কাইজেন মনে আছে? কাইজেন কিন্তু আমরা পড়েছিলাম, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যাপ্রোচ। কাইজেন মনে আছে? কাইজেন মানে কি? এটাও কিন্তু কোয়ালিটি চ্যাপ্টারে আছে। এবং আমরা অ্যাজাইলে আলোচনা করছিলাম কাইজেন, আমি বলেছিলাম কাইজেন আইটেম, প্রতিটা রেট্রোস্পেক্টিভে আমরা ইমপ্রুভমেন্ট বের করি এবং ইমপ্রুভমেন্ট গুলোকে আইডেন্টিফাই করার পর আমরা র্যাঙ্ক করি অ্যাজাইল টিম। হ্যাঁ, করার পরে যে আইটেমটা নেক্সট, যে দুইটা বা একটা আইটেম তারা নেক্সট ইটারেশন ইউজ করবে, অনেক সময় অনেক টিম এটাকে বলে কাইজেন আইটেম। কাইজেন মানে কি? স্মল ইমপ্রুভমেন্ট, কাইজেন, স্মল চেঞ্জ, স্মল ইমপ্রুভমেন্ট। সো জাপানিজ ওয়ার্ড। সো কাইজেন, এবং ডান দিকে দেখেন প্ল্যান, ডু, স্টাডি, অ্যাক্ট, ওই যে ডেমিং এর পিডিএসএ সাইকেল। ঠিক আছে, এই স্লাইড থেকে তো একটা পরীক্ষা প্রশ্ন আসবে, কাইজেন এবং পিডিসি এর যে কম্পারিজনটা স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন দুইটা টেবিলে আছে আলাদাভাবে পাশাপাশি। সো কাইজেনে কি করা হয়? মেনি স্মল চেঞ্জেস অর ইমপ্রুভমেন্টস, স্মল চেঞ্জ, এক্সপেন্সেস দিস লাইকলি টু রিকোয়ার মেজর এক্সপেন্ডিচার। হ্যাঁ, এই যে অ্যাজাইল টিম দেখেন এগুলো প্র্যাকটিস করে, অ্যাজাইল টিম করে নিজেরাই কিন্তু নিজেদের ইমপ্রুভমেন্ট ফাইন্ড আউট করে, বাইরে থেকে কোনো কনসালটেন্ট এসে বলতেছে না যে তোমার এই এরর হয়েছে, আমরা নিজেরাই নিজেদের সমস্যাগুলো বের করার চেষ্টা করতেছি। তার মানে কি? এক্সপেন্ডিচার, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট খুব কম, আইডিয়াস কাম ফ্রম ওয়ার্কার্স। খেয়াল করেছেন অ্যাজাইলে যে আমরা রেট্রোস্পেক্টিভ করি, এখানে কারা থাকে? যারা আমরা কাজ করেছি তারাই তো আছি। তারপর অল এমপ্লয়িজ শুড কন্টিনিউ ইমপ্রুভ देयर ওন পারফরম্যান্স। তারপর অল আর এনকারেজড টু টেক ওনারশিপ অফ देयर ওয়ার্ক টু ইমপ্রুভ মোটিভেশন। দেখেন, চিন্তা করেন, এই সব কিছু কিন্তু অ্যাজাইল প্র্যাকটিস করে, এবং রেট্রোস্পেক্টিভ যখন আমরা পড়েছিলাম এই কথাগুলো কিন্তু বলেছিলাম। সো যেটা আসলে কাইজেনের পার্ট। আর ডেমিকের সাইকেল, যেটা আসলে কোয়ালিটির জন্য প্রায় সব জায়গায় আমরা রেফার করি এবং ইউজ করি, যে কোনো একটা কোয়ালিটি যখন আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব, তাহলে কি হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোচ? প্রথমে সে কোন একটা কোয়ালিটি আমরা আইডেন্টিফাই করলাম, প্ল্যান করলাম যে আমরা এই কোয়ালিটি ইমপ্রুভমেন্টটা টেস্ট করে দেখবো যে এটা আসলে ইফেক্টিভ কিনা, এবং তার আমরা কেপিআই সেট করি এবং কিভাবে করবো সেই প্রসেসটা আমরা বলি, বলে সেই অনুযায়ী আমরা করি, এক্সিকিউট করি, ডু। করার পরে এখন যে রেজাল্ট পাচ্ছি সেটা আমরা স্টাডি করি। ঠিক আছে, করার পর যদি দেখি যে হ্যাঁ ইট ইজ ওয়ার্কিং ফাইন, তাহলে আমরা অ্যাজ এ অ্যাক্ট সেটাকে এস্টাবলিশ করি। আর যদি না পারি তাহলে রুট কজ আইডেন্টিফাই করে আবার আমরা রিপ্ল্যান করি, রিডু করি, এবং আবার স্টাডি করে আরো বেটার করার চেষ্টা করি। এবং দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কোয়ালিটির কিন্তু কোনো স্টপেজ নাই যে আমরা এই জায়গায় পৌঁছে গেছি আর কোনো কোয়ালিটি নিয়ে কাজ করার দরকার নেই। এই জন্য যদি আপনি এই পিডিসিএ বা পিডিএসএ সাইকেল দিয়ে গুগলে সার্চ দেন, ইমেজ সার্চ দেন, তাই দেখবেন যে এইভাবে আছে, এরকম অনেক পিকচার পাবেন, এরকম এখানে একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের মধ্যে 4 ভাগ আছে। সাইকেল, এটা আছে হুইল, পি ডি এস অথবা সি এ, এবং এটা এইভাবে দেখানো আছে, এইভাবে দেখানো আছে। মানে কি? মানে এটা অলওয়েজ মুভ করতে হবে উপরের দিকে। কোয়ালিটিকে ধীরে ধীরে ডিগ্রেড করবেন নাকি বাড়াবেন? কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু এক জায়গায় থেমে থাকবেন, ইউ হ্যাভ টু মুভ আপওয়ার্ড। সো এই দুইটা একটু ভালো মতো পড়বো, পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসার কথা। অলরাইট, লাস্ট স্লাইড, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টুলস। এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে, এবং স্টুডেন্ট ম্যানুয়ালে মাস্টারি বিল্ডারে দেখবেন এখান থেকে একটা প্রশ্ন আছে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টুল হিসেবে অ্যাজাইল কি ইউজ করে মনে আছে? রেট্রোস্পেক্টিভ, সবশেষে ইটারেশন সবশেষে রেট্রোস্পেক্টিভ করে, প্রসেসের কিভাবে ইমপ্রুভ করা যায়, টিমের কিভাবে পারফরম্যান্স করা যায়, রুট কজ কি, কার কারণে আমাদের কাজগুলো খারাপ হচ্ছে। আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি করি? লেসন লার্ন সেশন করি এবং লেসন লার্ন রেজিস্টার মেইনটেইন করি।
রাইট? আর আরেকটা কি হতে পারে, এক্সপেরিমেন্ট। বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে করে আমরা দেখতে পারি যে আসলে আমাদের এটা ঠিক আছে কিনা বা এটা দিয়ে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। যে আমরা এবি টেস্টিং করেছিলাম, যে আসলে একটাকে ফিক্স থেকে আরেকটা আইটেম চেঞ্জ করে আমরা দেখি যে কাস্টমারের ফিডব্যাক কিরকম বা প্রোডাক্টটা ইমপ্রুভ করছে কিনা। বিভিন্ন আমরা এ বি, হ্যাঁ, একটা ফিক্স থেকে একটা চেঞ্জ করি, একটা ফিক্স থেকে একটা চেঞ্জ করি, এইভাবে আসলে আমরা অপটিমাম জিনিসটা বের করার চেষ্টা করি। সো এটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট। এবং অ্যাজাইল মনে আছে, এই যে অ্যাজাইল কিন্তু মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করে যে আমরা যে নতুন আর্কিটেকচার ডিজাইনটা ইউজ করব সেটা কি আসলে ঠিক আছে কিনা। সেটার জন্য তারা একটা স্পেশাল ওয়ার্ড ইউজ করে, কারো মনে আছে? রিসার্চ বা এক্সপেরিমেন্টের জন্য অ্যাজাইল টিম মাঝে মাঝে কিছু টাইম ব্লক করে, যে আমরা এখন শুধু এক্সপেরিমেন্ট করে রিসার্চ করবো যে আমরা নতুন যে কাজটা করতে যাচ্ছি বা নতুন টেকনোলজি ইউজ করবো সেটা আসলে আমাদের জন্য ফিট কিনা। সেটা কারো কি মনে আছে কি ওয়ার্ড ইউজ করে? অ্যাজাইলে পড়িয়েছিলাম অনেক আগে, ফলে ভুলে যাওয়ার কথা। সেটার নাম হচ্ছে স্পাইক। স্পাইক, স্পাইক। তার মানে আমরা নর্মাল তো কাজ করতেছিলাম, এর মধ্যে আমরা স্পাইক নিলাম, যেরকম আসলে কারেন্টের হয় বা ওয়েভের মধ্যে আমরা দেখি সার্জ হয়। সো তার মানে কি এই সময়টাতে অল্প সময়ের জন্য আমরা সবাই মিলে রিসার্চ করে দেখতেছি whether it is fit for us or not, বা এটা দিয়ে আসলে ভালো কাজ হবে কিনা। এরকম রিসার্চ এবং এক্সপেরিমেন্ট করা, সেটাকে অ্যাজাইলে বলা হয় স্পাইক। আপনারা কিন্তু মনে রাখতে হবে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের যত গ্লোসারি আছে সব গ্লোসারি সব আইটেম করবেন, স্টুডেন্ট মেনুয়ালের গ্লোসারি করবেন এবং পিএমবকের গ্লোসারি করবেন অবশ্যই। ঠিক আছে? গ্লোসারি থেকে আসলে বুঝতে পারবেন যে কোন আইটেমগুলো আপনি পড়েন নাই বা মিস করছেন বা বোঝেন নাই। সো ওখানে খুবই ভালো ডেফিনেশন আছে এবং আপনাকে আসলে আইডেন্টিফাই করতে হেল্প করবে। ওকে, নেক্সট কি? আপডেট টু প্রসেস এন্ড স্ট্যান্ডার্ডস। তাহলে আমরা যে লেসন লার্ন করলাম, এক্সপেরিমেন্ট করলাম, তারপরে রেট্রোস্পেক্টিভ করলাম, কি করবো আমরা? আমাদের এক্সিস্টিং প্রসেস এবং স্ট্যান্ডার্ড গুলোকে আপডেট করবো কন্টিনিউয়াসলি, যাতে আমরা আরো বেটার করতে পারি। সো লাস্ট স্লাইড, গাইডলাইন। রিভিউ দ্য অর্গানাইজেশনস কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজি। যদি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজি থাকে অর্গানাইজেশন, সেটা আমরা ফলো করবো। যে না থাকে, ডেভেলপ এ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যাপ্রোচ ফর ইওর প্রজেক্ট। ঠিক আছে? কিপিং ইন মাইন্ড দ্য প্রজেক্ট গোলস এন্ড দ্য এক্সপেকটেশন অফ দ্য স্টেকহোল্ডার। লেসন লার্ন ইউজ করতে পারি আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য। আর অ্যাজাইল আমরা কি করি? এই যে রেট্রোস্পেক্টিভ ইউজ করি, এবং সেটা আমরা নেক্সট সিচুয়েশনে সবচেয়ে টপ যেটা র্যাঙ্কিং সেটাকে আমরা ডিপ্লয় করি। আর ইউজ লেসন লার্ন এট দ্য প্রজেক্ট লেভেল টু ইমপ্রুভ দ্য অর্গানাইজেশনস কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস। মনে রাখতে হবে, ওই এর আগে যেটা আমি কথা বললাম, প্রজেক্ট লেভেলে যেটা আপনি ইমপ্রুভমেন্ট ফাইন্ড আউট করছেন, ওটা যদি অর্গানাইজেশনের কোথাও হেল্পফুল হয়, সেটা আপনি আসলে অর্গানাইজেশনে ডেসিমেট করার বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। তাহলে অন্যরাও এখান থেকে কি হবে? বেনিফিটেড হবে। সো দিস ইজ ইট। এটা আমাদের আসলে মডিউল 5 ছিল। উই আর ডান উইথ অল দ্য স্লাইডস অ্যাকচুয়ালি। ঠিক আছে? সো একটা টপিক বোধহয় আমি পড়াই নাই, সেটা হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, অঙ্ক। অনেক সময় আর্ন ভ্যালু থেকে 2-3টা অঙ্ক আসে। সবাই আছেন নাকি? জি ভাইয়া। হ্যাঁ, সবাই থাকলে আমি একটু আর্ন ভ্যালু পড়াবো, 10 মিনিট লাগবে হোয়াইট বোর্ডে। ঠিক আছে? কারণ ওটা পড়ে নেই, নাইলে পরীক্ষা অনেক সব প্রশ্ন আসে। জি। আচ্ছা, এখানে দেখেন আমি একটা 10 মিনিট সময় নেব হোয়াইট বোর্ডে। এবং আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট মানে হচ্ছে, এটা আসলে কোথায় আছে এই টপিকটা? আমরা সেরে আসছে হচ্ছে সাপোর্ট টিম পারফরমেন্স। এটা নামে একটা টপিক আছে লেসন, কোথায়? লেসন 4-এ, কিপিং ইওর টিম অন ট্র্যাক। সেখানে দেখবেন আর্ন ভ্যালু নিয়ে প্রায় অনেকগুলো স্লাইড আছে। আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট মানে হচ্ছে, যখন আপনি আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট বলছেন, তার মানে তখন আসলে আপনাকে কি করতে হবে? মানে আপনার গ্লাস, প্রজেক্ট ম্যানেজারের গ্লাস চেঞ্জ করে আপনাকে করতে হবে স্পন্সরের গ্লাস, এবং তার চোখে দেখতে হবে। তার মানে কি, আমি যে তোমাকে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার $2 মিলিয়ন দিলাম, এবং অলরেডি 2 বছরের প্রজেক্ট, 6 মাস পার হয়ে গেছে। 6 মাস পরে স্পন্সর জানতে চাচ্ছে তুমি অলরেডি 500K খরচ করে ফেলেছো, এক্সপেন্ডিচার হচ্ছে 500K, তাহলে তুমি আমার জন্য কি ভ্যালু আর্ন করছো? এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিবে? তো সেই অ্যান্সারটাই দেওয়া যায় আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট দিয়ে। আমি কি পরিমাণ ভ্যালু আর্ন করেছি, স্পন্সর চাচ্ছে। হ্যাঁ,
ভাইয়া প্রশ্নটা আরেকবার বলবেন? হ্যাঁ, প্রশ্নটা বলছি যে প্রজেক্ট ম্যানেজারকে $2 মিলিয়ন দেওয়া হয়েছে প্রজেক্টের শুরুতে, প্রজেক্টের বাজেট, এবং এটা হচ্ছে 2 বছরের প্রজেক্ট, 6 মাস পার হয়ে গিয়েছে। এখন স্পন্সর জানতে চাচ্ছে যে অলরেডি তুমি 6 মাসে 500K খরচ করে ফেলেছো, সো তুমি আমার জন্য কি আর্ন করেছো, হোয়াট ভ্যালু ইউ হ্যাভ আর্ন ফর মি, আমার জন্য কি ভ্যালু আর্ন করেছো। তো সেইটা যে আপনি কিভাবে বলবেন তখন? হ্যাঁ, তো তার মানে কি আপনি যে সমস্ত কাজ করেছেন অলরেডি, স্কোপ ডেলিভারি দিয়েছেন, হ্যাঁ, এবং কিছু অলরেডি বেনিফিট অ্যাচিভ হয়েছে, সেটি আসলে আনভ্যালু, সেটা দেখে আপনি বলবেন যে হ্যাঁ আমি একটু ভ্যালু আর্ন করেছি। তো সেই আনসারটা দেওয়ার জন্যই প্রজেক্টের পারফরম্যান্স মেজার করার জন্য আসলে ইউজ করা হয় আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট নামে একটা টেকনিক, AVM, এবং দিস ইজ এ ম্যাথমেটিক্যাল টুল। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু ম্যাথমেটিক্স দিয়ে প্রুভ করি যে 2 এবং 2 4, তখন কি হয়? হ্যাঁ, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় না? আমরা যখন এর পিছনে ম্যাথ থাকে, লজিক থাকে, তখন তখন তো সেটা অনেক স্ট্রং হয়। এই জন্য আপনি যেই রিসার্চ করেন না কেন, তার সাথে কি থাকতে হবে? এমপিরিক্যাল ডেটা থাকতে হবে, যে আসলে আপনি এটা রিসার্চ করে, টেস্ট করে, পরীক্ষা করে দেখছেন যে হ্যাঁ ঘটনাটা এরকম ঘটে। সো আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা প্রজেক্ট পারফরম্যান্স মেজার করার টুল, যেটাতে আপনি স্কোপ, খেয়াল করেন আমাদের 3টা ইয়াটা কি ছিল? স্কোপ, টাইম বা শিডিউল এবং কস্ট, এই 3টা তো আসলে মেইন প্যারামিটার, তাই না প্রজেক্টের? আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট দিয়ে আমরা এই তিনটারই পারফরম্যান্স মেজার করতে পারি। কিভাবে? লেটস সি। আমি একটা এখানে ড্র করছি শেপ স্টাম্প, আমি একটা দেখেন একটা রেক্টেঙ্গেল আঁকলাম। হ্যাঁ, সবাই দেখেছি? হ্যাঁ, ধরেন আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেই প্রজেক্টটা হচ্ছে 4টা দেওয়ালকে পেইন্ট করা। 4টা দেওয়ালকে আমরা পেইন্ট করব আমাদের বাসার বা কোনো একটা ইয়াতে। এখন আমরা যখন শুরুতে প্ল্যান করছি, আমাদের কাজ কি, স্কোপ কি? 4টা দেওয়াল পেইন্ট করবো আমরা, এটা হচ্ছে আমাদের স্কোপ। সেকেন্ড হচ্ছে আমাদের এটা করতে আমরা প্ল্যান করলাম যে এটা করতে কত সময় লাগবে। প্ল্যানে পাওয়া গেল যে এটা করতে প্রতিটা দেওয়াল করতে 1 দিন করে সময় লাগবে, 1 ডে, এবং এক একটা দেওয়াল পেইন্ট করতে $50 করে লাগবে, $50। তাহলে আমাকে বলেন যে এই কাজটা করতে কয়দিন সময় লাগবে এবং কত টাকা লাগবে? হ্যাঁ, আরফান কি বললেন? 4 দিন লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের শিডিউল বেস দেন কত? মানে আমরা প্ল্যান করতেছি, প্ল্যান করে আমরা বেস লাইন করে ফেললাম, শিডিউল কয়দিন লাগবে? 4 ডেজ। 4 days। আর কস্ট বেস লাইন কত? কস্ট বেস লাইন $200। সবাইকে বুঝতে পেরেছেন? 4 × 50 কত লাগবে? 200। $200। আর স্কোপ বেস লাইন কি? যে 4টা দেওয়াল আমরা প্রিন্ট করা শেষ করব। 3টা প্যারামিটার কিন্তু এখানে আছে। এখন দেখেন আর্ন ভ্যালুতে প্রায় 13টা ফর্মুলা আছে, 13টা ফর্মুলা আছে। আমি সিকোয়েন্সিয়ালি লিখতেছি, ফলে আপনাদের মনে থাকবে, এবং এটা আমি ছবি রাখবো এবং ভিডিওটা আছে। প্রথম 4টা ভেরিয়েবলকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যখন এই আর্ন ভ্যালু নিয়ে কাজ করবেন, তখন আসলে 4টা ভেরিয়েবল সবার আগে আইডেন্টিফাই করতে হবে। একটা হচ্ছে বিএসসি কে আমি পরে আসতেছি, তারপর হচ্ছে প্ল্যান্ড ভ্যালু, তারপর হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, আর একটা হচ্ছে আমাদের আর্ন ভ্যালু। এটা মানে কি? মানে হচ্ছে ধরেন এখন আমরা কাজ শুরু করে দিয়েছি, আমাদের বেস লাইন হচ্ছে 4 দিনে করব, $200 খরচ করব এবং 4টা দেওয়াল পেইন্ট করব। এখন আমাদের প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে। এখন সেকেন্ড ডে, 2 দিন যখন পার হয়ে গেছে, তখন এসে আপনাকে আপনার কি বলে এটাকে, আপনার কন্ট্রাক্টর এসে আপনাকে বললো, বা আপনি প্রজেক্ট থেকে ডেটা পেলেন যে আপনার অলরেডি কি হয়েছে, 3টা দেওয়াল পেইন্ট হয়ে গেছে, 3টা ওয়াল পেইন্ট হয়ে গেছে এবং $120 খরচ হয়েছে। এই ডেটাটা কবে পেলাম? সেকেন্ড ডে শেষে। তার মানে আমার এটাকে বলা হয় ডেটা ডেট বা স্ট্যাটাস ডেট। আমরা কবে প্রজেক্টের স্ট্যাটাস মেজার করার চেষ্টা করছি পারফরম্যান্স? সেকেন্ড ডে শেষে, মানে 2 দিন শেষ হয়ে গেছে, ঠিক আছে?
সেদিন আমরা মেজার করতে চাচ্ছি যে প্রজেক্টের কি অবস্থা। তো আমরা ফিল্ড থেকে ডেটা পেলাম যে 3টা ওয়াল পেইন্ট হয়ে গেছে এবং আমাদের $120 খরচ হয়ে গেছে। এই ডেটার উপর বেস করে এখন আপনাকে বের করতে হবে যে আসলে প্রজেক্টের পারফরমেন্সটা কি হবে, এটাকে আসলে ভালো করছি আমরা না খারাপ করছি, সেটা আমরা ম্যাথমেটিক্যাল টুল দিয়ে বের করতে পারি। কিভাবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করছি। তো আমরা কোথায় ছিলাম দেখেন, আমরা কিন্তু ছিলাম এখানে, এই যে বিএসসি কত, বিএসসি মানে হচ্ছে বাজেট এট কমপ্লিশন, তার মানে কস্ট বেস লাইন। প্রজেক্টটা যখন আমরা শুরুতে প্ল্যান করলাম তখন আমরা যেটা পেয়েছি বাজেট এট কমপ্লিশন মানে প্রজেক্টটা শেষ করতে কত টাকা লাগবে, কত টাকা লাগবে 200, অলরেডি উই গট দ্যাট। আচ্ছা এখন আমরা আমাদের ডেটা ডেট কবে, স্ট্যাটাস ডেট সেকেন্ড ডে শেষ হয়ে গেছে। তাহলে এখন চিন্তা করেন সেকেন্ড ডে পর্যন্ত আমাদের প্ল্যান কি ছিল, কত টাকা খরচ করার প্ল্যান ছিল সেকেন্ড ডে পর্যন্ত, সবাইকে বুঝতে পারছি 100 টাকা 100, কারণ প্রতিদিন $50 খরচ করার কথা আমাদের প্ল্যান, তাহলে 2 দিনে $100 খরচ হওয়ার কথা। আর অ্যাকচুয়াল কস্ট কত 120, যেটা আসলে আপনি অ্যাকচুয়ালি পাবেন ফিল্ড থেকে ডাটাটা পাবেন, প্র্যাকটিক্যালি যেটা হ্যাপেন হয়েছে ঘটছে যেটা। আর আর্ন ভ্যালুটা একটা আমাদের বোঝা দরকার। আর্ন ভ্যালু মানেটা কি, আর্ন ভ্যালু মানে হচ্ছে যেটা বললাম যে স্পন্সর জানতে চাই বা আমি এখন জানতে চাচ্ছি যে আসলে সেকেন্ড ডেতে যে ডাটাগুলো আমাকে দেওয়া হলো তাহলে আমি আসলে কি পরিমাণ ভ্যালু আর্ন করছি। কেউ বলতে পারবেন কি পরিমাণ ভ্যালু আর্ন করছি আমরা? আইডিয়া? হ্যাঁ 3টা দেওয়াল হয়ে গেছে, তাহলে 3টা দেওয়ালে কত টাকা আমরা খরচ করেছি 150। আমরা কিন্তু 3টা দেওয়ালের যে ভ্যালু পাওয়ার কথা ছিল সেই ভ্যালু কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি সেকেন্ড ডেতে, তার মানে $150 কিন্তু আমরা ভ্যালু আর্ন করে ফেলেছি। ঠিক আছে, অ্যাকচুয়াল খরচ করেছে 120 টাকা, কিন্তু আমি ভ্যালু আর্ন করছি কয়টা 3টা দেওয়ালের 150। একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এটা যেহেতু খুবই ছোট একটা সিনারিও আমরা কিন্তু খালি মুখে মুখে এটা করে ফেললাম। এখন আমরা যদি এটা আসলে বড় পরীক্ষাতে ছোট আসবে না, একটু বড় ফিগার থাকবে, তো সেজন্য প্ল্যান ভ্যালুর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে বিএসি ইনটু হচ্ছে প্ল্যান্ড পার্সেন্টেজ অফ কমপ্লিট। এটা আমি একটু বড় করি আর এটা একটু মুছে দিই, ডান দিকে জিনিসগুলোকে আমি একটু মুছে দিই কারণ এটা আমার আর লাগবে না, আমাদের তো অলরেডি মাথায় আইডিয়া চলে আসছে। আচ্ছা এখন দেখেন আমরা বলতেছিলাম এই জায়গাটাতে, তাহলে পার্সেন্টেজ অফ কমপ্লিট কি হবে, আমাদের বিএসসি কত 200, আর সেকেন্ড ডেতে কি পরিমাণ কাজ হওয়ার কথা ছিল, প্ল্যান বলেছি আমি, প্ল্যান কত ছিল সেকেন্ড ডেতে 100। হ্যাঁ 4টা দেওয়ালের মধ্যে 2টা হওয়ার কথা, তাই না, বা 50% হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, 4টা দেওয়ালের মধ্যে 2টা কিংবা 100% এর মধ্যে 50% হওয়ার কথা। এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে 100, এই যে ওখান থেকে তো আমরা 100 পেয়েছি। ঠিক আছে, এরপরে অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়ালি যেটা পাইছেন এটা তো কোনো ফর্মুলা দরকার নেই, অ্যাকচুয়ালি যেটা খরচ হয়েছে। আনভ্যালুটা কি দেখেন, আনভ্যালুতে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে বিএসি ইনটু হচ্ছে অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ কমপ্লিট। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত কমপ্লিট করছি বলেন, $200 হচ্ছে বিএসি, আর অ্যাকচুয়ালি কত খরচ করেছি মানে কমপ্লিট হয়েছে অ্যাকচুয়ালি 3/4 বা 75%। তার মানে একদম ফিজিক্যাল যে প্রোগ্রেসটা হয়েছে, মানে আমরা কিন্তু স্কোপে বিচার করতেছি আসলে স্কোপটা কত কমপ্লিট হয়েছে। সো অলরেডি 75% স্কোপ ডান, তাহলে আমরা পাচ্ছি কত 150। ঠিক আছে, মেকিং সেন্স? সেইভাবে কিন্তু আসলে আমরা এই ফর্মুলা দিয়েও বের করতে পারি। আসলে পরীক্ষায় এই ফর্মুলাটাই দিয়ে বের করতে হবে কারণ ফিগারগুলো বড় থাকবে। সেই 4টা যদি আপনার পেয়ে যান, এই 4টা বের করতে হবে। এই 4টা পাইলে এরপরে আপনি আরো বলেছিলেন যে 13টা ইকুয়েশন আছে, আরো 8টা-9টা ইকুয়েশন আছে। সো লেটস সি, এখন আমি এইটার উপরে স্ট্যাটাস করে জানতে চাই যে আমার শিডিউলের কি অবস্থা। হ্যাঁ প্রথমে আসি কস্টের কি অবস্থা, কস্ট ভেরিয়েন্স কি কত, তারপর আমরা দেখবো সিপিআই কস্ট পারফরম্যান্স ইনডেক্স কি, তারপর দেখবো হচ্ছে শিডিউল ভেরিয়েন্স এসভি,
তারপর দেখবে এসপিআই। এসপি মানে হচ্ছে শিডিউল পারফরম্যান্স ইনডেক্স। কস্ট ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে আর্ন ভ্যালু মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তাহলে আমরা কত ভ্যালু আর্ন করছি সেকেন্ড ডে পর্যন্ত? 150 মাইনাস কত টাকা খরচ করছে? 120। তাহলে কি পাইলাম? পজিটিভ 30। পজিটিভ এই জন্য লিখলাম, পজিটিভ মানে কি, তার মানে আমরা কিন্তু ভালো করতেছি। আমাদের কস্ট ভেরিয়েন্স পজিটিভ 30 মানে 30 টাকা বেঁচে যাওয়ার চান্স কিন্তু আছে আমাদের। আমরা 30 টাকার কাজ আগে কিন্তু আছি কস্টের খরচের দিক দিয়ে। এরপর আসি সিপিআই। সিপিআই মানে হচ্ছে যেটা ফর্মুলা আমি লিখলাম, ইভি ডিভাইডেড বাই এসি। আমরা আসলে পারফরম্যান্স ইনডেক্সটা বের করতে যাচ্ছি, মানে পার ডলারে আমরা কি পরিমাণ রিটার্ন পেয়েছি। তাহলে আমরা খরচ করেছি 150, আর্ন করেছি 150 আর খরচ করেছি 120। তাহলে কত হয়? এটা দেখেন 1.25 মোস্ট প্রবাবলি, না 1.25। তার মানে কি আমরা $1 খরচ করে $1.25 ভ্যালু জেনারেট করতেছি আমাদের প্রজেক্টে। ঠিক আছে? সিপিআই মানে হচ্ছে মানে পার রেটটা কি, পার ডলারে আমি কি পরিমাণ ভ্যালু আর্ন করছি। সো আমি কিন্তু $1 $1.25 কাজ করে ফেলছি। একটু খেয়াল করেন, প্রথমটা যদি আমরা বলি তাহলে কি, প্রথমটা থেকে প্লাস কি ভালো না খারাপ? ভালো। যদি কোনো প্রজেক্টে সিভি পান প্লাস, তাহলে কি ভালো না খারাপ? ভালো হয়। গুড। আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? ব্যাড। আর যদি জিরো পাই তাহলে কি হবে? সিভি পাইলাম 0, তাহলে কি হবে? ইনলাইন করাস, ইনলাইন। হ্যাঁ, মানে ইনলাইন আছি, মানে আমরা যেরকম প্ল্যান করছিলাম খরচ করার সেরকমই খরচ হয়েছে। হ্যাঁ, 0 মানে হচ্ছে কোনো আপস এন্ড ডাউনস হয় নাই, মানে অ্যাজ পার আমরা যেরকম প্ল্যান করেছি সেভাবে হয়েছে। এখানে আসেন, পরীক্ষায় কিন্তু অনেক সময় আছে ইন্টারপ্রিটেশন, ম্যাথ করতে দেয় না। বলে যে কোনো একটা প্রজেক্টের সিপিআই হচ্ছে 1.25, সেটা কি বেটার না ব্যাড, মানে বেটার না গুড না ব্যাড? যদি সিপিআই 1 এর চেয়ে বেশি হয়, গুড হয়। সিপিআই গ্রেটার দেন 1, গুড। সিপিআই স্মলার দেন 1, তাহলে কি হবে? ব্যাড। কারণ তখন অ্যাকচুয়াল খরচ আর্ন ভ্যালুর চেয়ে কিন্তু কম হলেই কেবলমাত্র এটা কম হবে। আর যদি সিপিআই ইকুয়াল টু 1 হয়, তার মানে কি বোঝাচ্ছে? অ্যাজ পার প্ল্যান আমরা যেরকম খরচ করার চিন্তা করেছিলাম যে $1 ভ্যালু পাবো, সেটাই হচ্ছে। সো সিপিআই 1 মানে অ্যাজ পার প্ল্যান আছি আমরা, বেস লাইন থেকে কোনো ভেরিয়েন্স হয়নি। এরপর আসেন শিডিউল ভেরিয়েন্স। শিডিউল ভেরিয়েন্স ফর্মুলা সব জায়গায় আর্ন ভ্যালু সবার আগে আসবে, তার সাথে মাইনাস প্ল্যান ভ্যালু। তাহলে আমরা কি করেছি? 150 মাইনাস প্ল্যান ভ্যালু হচ্ছে সেকেন্ড ডেতে 100, তার মানে হচ্ছে প্লাস 50। এর মানে কি বলেন দেখি? প্লাস 50 শিডিউল পার্সপেক্টিভে পজিটিভ মানে তো অবশ্যই ভালো, নেগেটিভ মানে খারাপ। আর যদি 0 হয় তাহলে অ্যাজ পার শিডিউল আমরা আছি, এবং প্লাস 50 মানে কি আমরা কিন্তু একদিনের কাজ আগে আছি, দিনের কাজ। একদিনের কাজ কিন্তু আমরা আগে আছি। সো এই একই জিনিস মনে রাখতে হবে, প্লাস মানে গুড, ঠিক আছে, আর মাইনাস বা নেগেটিভ মানে হচ্ছে ব্যাড। কখন নেগেটিভ হবে? যখন আসলে আমার প্ল্যান ভ্যালু বেশি থাকবে আর আর্ন ভ্যালু কম থাকবে, ঠিক আছে। আর যদি আমরা 0 হয় তাহলে আসলে অ্যাজ পার শিডিউল আছে আমরা। আর এসপিআই কি হবে? একই জিনিস মনে রাখার জন্য আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। ওই যে আর্ন ভ্যালু মাইনাস পিভি দিয়েছি, এটা হবে আর্ন ভ্যালু মাইনাস ডিভাইডেড বাই পিভি। তাহলে 150 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হচ্ছে কত? 1.5। বুঝতে পারছি আমরা একদিনে আসলে 1.5 দিনের কাজ করে ফেলেছি, তাই না? দ্যাটস ওয়াই সেকেন্ডেতে আসলে আমাদের 3টা দেওয়া হয়ে গিয়েছে। সো এখানেও একই ব্যাপার, এসপিআই যদি গ্রেটার দ্যান 1 হয় গুড, যদি স্মলার দ্যান 1 হয় ব্যাড, আর যদি 1 হয় দ্যাট মিন্স অ্যাজ পার শিডিউল। বুঝতে পেরেছি? সো দেখেন পরীক্ষা কিন্তু অনেক সময় আসে, আমাকে একটু বলেন দেখি কি হবে। আমি যদি এখন আপনাদেরকে এখানে পরীক্ষা নেই, এটা পরীক্ষা নেই যে একটা কোনো একটা প্রজেক্টের সিপিআই হচ্ছে 0.98, আর সেম প্রজেক্টর দুইটা কিন্তু আলাদা হতে পারে। সিপিআই হয়তো এসপিআই হচ্ছে 1.2,
কোন একটা প্রজেক্টের কোন একটা স্ট্যাটাস ডেটে আপনি হিসাব করে দেখলেন প্রজেক্টটা সিপিএ হচ্ছে 0.98 আর এসপিএ হচ্ছে 1.2, এটা দ্বারা কি বোঝায়? সিপিআই 0.98 মানে হয়ে যে অলমোস্ট আমাদের যে প্ল্যান ছিল ওই অনুযায়ী আছে, কিন্তু এসপিআই 1.2 মিন্স আমরা ahead আছি, অনেক অনেক আগে আছি তার মানে স্কেডিউলে। আমি হ্যাঁ, ভাইয়া আমার যেটা মনে হচ্ছে ওই শিডিউলের আগায় আছে কিন্তু কস্ট বেশি Yes. হয়ে গেছে। কস্টে পিছিয়ে আছে। হ্যাঁ, কস্ট ওভাররান হয়ে গেছে, বুঝতে পেরেছি, কস্ট ওভাররান হয়ে গেছে কিন্তু শিডিউল কন্ট্রোলের মধ্যে আছে। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে যে সিপিআই এত, এসপিআই এত, এখন আপনাকে এই অপশন দিবে, কি অপশন দিবে যে প্রজেক্ট আন্ডার শিডিউল অ্যাবভ বাজেট, আবার বি অপশন দিবে প্রজেক্ট আন্ডার হ্যাঁ বাজেট ওভার শিডিউল। এইভাবে কিন্তু 4টা অপশন ক্রিয়েট করে দিবে। বলে আপনি যদি বোঝেন যে 1 এর বেশি হওয়া মানে দুইটাই গুড, তাহলে কিন্তু আপনি ইজিলি চুজ করতে পারবেন যে আসলে এটা কোন সিনারি বলা হচ্ছে। আপনার কোনো অঙ্ক হয়তো আসবে না, জাস্ট ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, সো দেখেন এটার দ্বারা আসলে আমরা দেখলাম যে কিভাবে আসলে এই যে আমরা শিডিউল ভেরিয়েন্স এবং কস্ট ভেরিয়েন্স পেলাম। এখন আরো কয়েকটা ফর্মুলা আমাদের দেখতে হবে, কারণ অনেকগুলো ফর্মুলা আছে। সো আরেকটা ফর্মুলা আমরা দেখি, সেটা হচ্ছে এস্টিমেট অ্যাট কমপ্লিশন। এস্টিমেট অ্যাট কমপ্লিশন তার মানে কি, এখন যে স্ট্যাটাসে আছি আমরা, এই স্ট্যাটাসে যদি থাকে যে ফ্লোটা পাচ্ছি আমরা, আমরা কি ভালো অবস্থায় আছি না খারাপ অবস্থায় আছি? এখন পর্যন্ত যে সিনারিও আমাদের ভালো অবস্থায় আছি, তাহলে এই অবস্থায় যদি থাকি আমরা, তাহলে আমাদের এস্টিমেট অ্যাট কমপ্লিশন এই অবস্থায় থাকলে আপনার কি মনে হয় আমরা যে বাজেট করেছিলাম $200 সেটা লাগবে? লাগবে না। লাগবে না। তাহলে কত লাগবে সেটা বের করা হচ্ছে ইএসসি দিয়ে, এস্টিমেট অ্যাট কমপ্লিশন। মানে নতুন এস্টিমেট কমপ্লিশন কত, সেটা হচ্ছে বিএসসি ডিভাইডেড বাই সিপিআই। তাহলে বিএসসি কত 200 আর পারফরম্যান্স কত 1.25 ইকুয়াল টু কত? এটা আসবে 160। তার মানে কি আমাদের কিন্তু যা বুঝতেছি আজকের পর্যন্ত যে পারফরমেন্স, আমরা একটা 160 টাকায় আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে। এটাকে বলা হয় এস্টিমেট অ্যাট কমপ্লিশন। এখন আমরা যদি বের করতে চাই, একটা ফর্মুলা আছে এস্টিমেট টু কমপ্লিট। তার মানে অলরেডি কয় টাকা খরচ হচ্ছে আমাদের? 120 টাকা। আর নতুন ইএসসি কত পাইলাম? 160 টাকা। তার মানে আর এক্সট্রা এডিশনাল কত টাকা লাগবে সেটা বের করা হয় ইএসসি মাইনাস এসি। এটাকে বলা হয় এস্টিমেট টু কমপ্লিট। মানে এখন থেকে আর কতটুকু টাকা এডিশনাল লাগবে যেটা হলে প্রজেক্ট শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি? 160 মাইনাস 120, তার মানে আর 40 টাকা হলেই উই আর ডান। এটাকে বলা হয় এস্টিমেট টু কমপ্লিট। আর আবার আরেকটা ফর্মুলা আছে ভিএসি। আমাদের ভেরিয়েন্সটা জানা দরকার, যে আমরা প্ল্যান করেছিলাম 200 আর নতুন এস্টিমেট হয়েছে 160। তাহলে ভেরিয়েন্সটা কি? ভিএসি মাইনাস নতুন ইএসি ইকুয়াল টু কত হচ্ছে? 200 মাইনাস 160, তার মানে পজিটিভ 40। তার মানে কি আমাদের 40 টাকা বেঁচে যাওয়ার চান্স আছে যদি এইভাবে আমরা যেতে থাকি। আমরা জানি না যে সেকেন্ড ডেতে কি হবে, তার মানে থার্ড ডেতে বা ফোর্থ ডেতে কি হবে, কিন্তু এখন পর্যন্ত যেটা অবস্থা দেখছি ডেটা থেকে, আমরা কিন্তু $40 বেঁচে যাওয়ার চান্স আছে। বুঝতে পেরেছি? তার মানে ভিএসএ যদি নেগেটিভ আসতো, আমরা এটা আসলে পজিটিভ সিনারিও চিন্তা করেছি। যদি আমরা বলতাম যে 2 দিনে মাত্র একটা দেওয়াল হয়েছে এবং $120 খরচ হয়েছে, 100 টাকা খরচ হয়েছে, তখন কিন্তু পুরো সিনারিও ডিফারেন্ট হয়ে যেত। সব নেগেটিভ চলে যেত। হ্যাঁ, এবং তখন কি হতো, দেখা যেত ভিএসসি নেগেটিভ আসছে। সো ভিএসসি যদি নেগেটিভ আসে, ধর মাইনাস, মানে ফর এক্সাম্পল -30 আসলো, তার মানে কি আমার 230 টাকা লাগবে। হ্যাঁ, মানে আমাদের কিন্তু আরো এক্সট্রা $30 লাগার চান্স কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ফর্মুলা। এর সাথে আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে টিসিপিআই, টু কমপ্লিট পারফরম্যান্স ইন্ডেক্স। এই ফর্মুলাটা ইকুয়েশনটা একটু এরকম, বিএসসি মাইনাস হচ্ছে আর্ন ভ্যালু, আমি ভুলে গিয়েছি কিনা দেখতে হবে, আর নিচে হচ্ছে বিএসসি মাইনাস ইএসসি, বিএসসি মাইনাস ইএসসি। বিএসসি মাইনাস
হোয়াইট বোর্ডটাকে বড় করতে হবে। বিএসসি, এটা আমি একটু আগে বের করতেছি। বিএসসি কত আমাদের মনে আছে? 200। আর এখন পর্যন্ত কত আনভ্যালু করেছি? 150, রাইট? আর নিচে কি লিখেছি? বিএসসি। বিএসসি মানে 200, আর ইএসসি কত? 160। 160। তার মানে 40, আর উপরে কত হচ্ছে? 50। 50 আর 40 এটা ভাগ করলে কত হবে? 1.25 কিন্তু হবে। 25। তার মানে এটা আসলে আমি কি বের করার চেষ্টা করতেছি? এই যে সিপিআই কিন্তু, তাই না? Okay, right. কস্ট পারফরম্যান্স ইন্ডেক্স 2, এটাকে বলা হয় 2 কমপ্লিট পারফরম্যান্স ইন্ডেক্স। 2 কমপ্লিট পারফরম্যান্স ইন্ডেক্স। তার মানে আমরা এখন যে অবস্থায় আছি, আমাদের সিপিআই টা আসলে কিরকম হওয়া দরকার, যেটা হইলে আমাদের এই ইএসসি টা আমরা মেইনটেইন করতে পারবো, $160 হবে। সেটা কি দেখলাম আমরা? 1.25। বুঝতে পেরেছি? তার মানে আমরা যদি এটাই মেইনটেইন করতে পারি, এই সিপিআই টা, তাহলে আসলে আমাদের $160 খরচ হওয়ার মানে মেইনটেইন করতে, হ্যাঁ, $160 যদি করতে চাই তাহলে ওটা আমাদের মেইনটেইন করতে হবে। এই যে ফোন দিয়েছি, ফোন দিতে হবে। আচ্ছা, পরে দেখবো। এই ফোন দিয়েছি, পরে দেখা যাবে। আচ্ছা, দেখেন এটা কিন্তু দুইটা ভেরিয়েন্স আছে এই ফর্মুলাটার। তাহলে এখানে কি দেখলাম যে 1.25 যদি আমরা মেইনটেইন করি, তাহলে আসলে $160 করা সম্ভব। ঠিক আছে? ওকে, এটার ফর্মুলা কিন্তু আরেকটা ভেরিয়েশন আছে। কি? এই টিসিপাই সেম আছে, উপরে বিএসসি মাইনাস আর্ন ভ্যালু, ঠিক আছে, কিন্তু নিচে ফর্মুলাটা হচ্ছে ইএসসি মাইনাস এসি। না, এটা বোধহয় ভুল লিখলাম আমি, ফর্মুলাটা আমার মাথায় নাই। দেখি একটু পিএম বকে যাই। পিএম বকটা খোলা আছে? পিএম বকের একটা, আচ্ছা এটা আমি সেভ করে রাখি না। সেভ করে রাখি। আচ্ছা, আমি পিএম বকে যাই। আমাদের একটু সময় বেশি লাগে, কিন্তু শেষ কাছে করতে হবে। এই কোর্সটা কিন্তু আপনাদের খুবই ভালো মতো করতে হবে। মানে ইয়া আছে, পেজ দেখাচ্ছে আমি, যেখানে সব ফর্মুলাগুলো সিকুয়েন্সিয়ালি লেখা আছে। টু কমপ্লিট পারফরম্যান্স ইন্ডেক্স, লেটস সি। যেখানে এই যে এই পেজটা 267 পেজ, সবাই একটু নোট করে নেন যে আমি যা পড়াচ্ছি সব কিন্তু এই যে 267 পেজে একদম সিকুয়েন্সিয়ালি ফর্মুলাগুলো আছে। হ্যাঁ, এবং সবগুলো কিন্তু ডেফিনেশন আছে। তারপরে দেখেন এই যে ডান দিকে ইন্টারপ্রিটেশন আছে। আমি যে বলতেছিলাম না, গ্রেটার দেন 1.1 পয়েন্ট তাহলে ভালো না খারাপ, পজিটিভ হলে কি, জিরো হলে কি, এই সব জিনিসগুলো এখানে আছে। কিন্তু এই টেবিলটা খুবই ভালো মতো করতে হবে। সবাই একটু প্রিন্ট দিয়ে নেবেন, যদি মানে শেষের সময় এটা পড়া দরকার, লাস্ট সময়। আর পাগল করতেছে, হয়তো 9:30 বেজে গেছে না, সেজন্য ফোন দিতেছে। একজন জয়েন্ট সেক্রেটারি ইয়া করতেছে, তিনি আবার পিএমপি পরীক্ষা দিবে। আচ্ছা, এই যে ফর্মুলাটা, এই যে এখানে দেখেন দুইটা ফর্মুলা কিন্তু আছে। আমি একটাও ঠিক হয় না দেখতেছি। প্রথমটা হচ্ছে বিএসসি মাইনাস আর্ন ভ্যালু, আর পরেরটা ছিল বিএসসি মাইনাস অ্যাকচুয়াল কস্ট। আসলে একটাও ঠিক হয়নি আমার, আমি যে লিখতেছিলাম। আর একটা হচ্ছে বিএসসি মাইনাস আর্ন ভ্যালু, আর একটা হচ্ছে বিএসসি মাইনাস এসি। হ্যাঁ, এই উপরেরটা, এই যে এটা আমি যে প্রথমটা দেখাচ্ছিলাম সেটা একটু ভুল হয়েছে। তার মানে আমাদের ক্ষেত্রে কি হবে, যে এটা যদি ইউজ করি প্রথম ফর্মুলাটা, তাহলে উপরে হচ্ছে বিএসসি মাইনাস আর্ন ভ্যালু 50, আর নিচে কত?
অলরেডি 120 টাকা খরচ 120 করেছি, আমাদের টাকা। হাতে কিন্তু এখনো 80 টাকা আছে, তাই না? 80 টাকা আছে তাই। তার মানে উপরেরটা কি মিন করে একটু খেয়াল করেন। উপরের ইন্টারপ্রেশনটা হচ্ছে মানে আর কত কাজ বাকি আছে আমাদের, আনভ্যালু মানে তো কাজ আমরা যেটা ফিজিক্যালি করেছি, আর কত Right. কাজ বাকি আছে, আর নিচেরটা হচ্ছে কত ফান্ড বাকি আছে, কত ফান্ড বাকি আছে। তাহলে আমাদের এখন কিন্তু $80 বাকি আছে, 120 টাকা খরচ হয়েছে। এটা যদি আমরা ভাগ করি পাবো কিন্তু 0.625। এটা দেখ কি বোঝায় যে আমরা তো এখন খুব ভালো অবস্থায় আছি না, আমাদের সিপিআই কত 1.25। এখন আমাদের যদি ম্যানেজমেন্ট বলে যে তুমি বিএসসি তে করো $200 করো, তাহলে আমি যদি নেক্সট ডে থেকে এরকম স্পিডেও যাই $1 0.625 এর ভ্যালু রিটার্ন করি, রিটার্ন তাও করতেও কিন্তু আমার ট্র্যাকে থাকবে আর কি। হ্যাঁ ট্র্যাকে থাকবে, $200 খরচ হবে। ভাই এটা কি আর- করে কেউ? দরকার হয় কেউ তো 20 টাকা দিতে চায় না। হ্যাঁ, এটা তো এই জন্যই তো ফর্মুলা দুইটা। হ্যাঁ, ম্যানেজমেন্ট যখন জানবে যে আপনি এই অবস্থায় আছেন, কোনো ম্যানেজমেন্ট বলবে না যে তুমি $200 খরচ করো। সরকারি জায়গায় হতে পারে, সরকারি জায়গায় টাকা সেভ করলে বিপদ আছে। কেন সেভ হলো এটার আপনার যে দিতে হবে, তাতে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য অনেকেই কোনোভাবেই টাকা সেভ করতে চায় না, কারণ টাকা সেভ করা মানে কেন টাকা সেভ হলো তার ব্যাখ্যা দিতে কিন্তু জান বের হয়ে যায়। সো যদি আমাদের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, ম্যানেজমেন্ট কি বলবে? ম্যানেজমেন্ট বলবে এইটা নতুন যে ইএসসি পাইছো, মনে আছে নতুন ইএসসি কত পাইছি? 160, 160 ঠিক আছে। আর খরচ করেছি 120। 120 তার মানে উপরে 50 আছে আর নিচে কত 40। 40 তার মানে ম্যানেজমেন্ট বলবে ভাই তুমি 1.25 স্পিডে যাও, 1.25 এই চলো। আমার তাহলে 40 টাকা বাঁচে যাবে। এই দুইটা ফর্মুলার কারণ কি? একটা তো কারণ হচ্ছে আমরা বুঝতে পারছি যে ম্যানেজমেন্ট কিন্তু এটা বলবে। আর একটা কি হবে, যদি ধরেন আপনি এই যে সেকেন্ড ডেতে পাইলাম যে আমাদের আসলে সিপিআই এর অবস্থা খারাপ, সিপিআই পেয়েছি ধরেন 0.85, তার মানে কি আমাদের টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে, তাহলে ম্যানেজমেন্ট কি বলবে? এবং এখানে কিন্তু ইএসসি টা বেশি হয়ে যাবে না, তখন কিন্তু ইএসসি টা বেশি পাবো আমরা। জি ভাই, হ্যাঁ, তখন ম্যানেজমেন্ট বলবে না যে এইটা ফলো করো, উপরেরটা ফলো বলবে? করতে বলবে। উপরেরটা ফলো করো, তোমাকে যা টাকা দিছি তার মধ্যে করো, আই ডোন্ট নো, আই উইল ম্যানেজ ইট। বুঝতে পারছি? সিপিআই ভালো থাকলে ভাই জীবনেও নিচেরটা করা যাবে না, উপরটাই করতে হবে। হ্যাঁ, বলা যাবে না নাকি ভালো আছে এটা বলা যাবে না। সো এখানে দেখেন এটা আসলে আমরা বুঝতে পেরেছি যে এখানে কিন্তু জাস্ট ম্যাথমেটিক্স এর একটা সিপিআই কি বা এসপিআই কি একটা নাম্বার দেখে কিন্তু আমরা প্রজেক্টের স্ট্যাটাস বুঝে যাচ্ছি। এই জন্য কিন্তু অনেক বড় বড় প্রজেক্টে অনেকে মানে আনভ্যালু ইউজ করে, প্রায় সব প্রজেক্ট ম্যানেজার বই আনভ্যালু নিয়ে বিশাল ডিসকাশন আছে। পিএম এর একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে আনভ্যালুর উপরে, সেটা প্রায় 200 পৃষ্ঠা বেশি ঢুকে। সো অনেক প্রজেক্টে ইউজ করে। আনভ্যালু সুবিধা কি দেখেন, নাম্বার দিয়ে আমরা বুঝতে পারতেছি একটা নাম্বার যে আসলে এটার শিডিউলের কি অবস্থা, বাজেটের কি অবস্থা, এবং অবশ্যই এর সাথে একদম স্কোপ রিলেটেড, কিন্তু তার মানে স্কোপের উপর ডিপেন্ড করতে বাকি রেজাল্ট গুলো আছে। তো এই জন্য কিন্তু এটা অন্য কোনো রিপোর্ট দিয়ে কিন্তু আপনি তিনটাকে কম্বাইন করতে পারবেন না, স্কোপ টাইম কস্টকে। আনভ্যালু দিতে তিনটাকে কম্বাইন করে। সেই জন্য কিন্তু বড় বড় অর্গানাইজেশন অ্যাজাইল প্রজেক্টে কিন্তু এটা ইউজ করা হয় অনেক জায়গায়, আর আমরা তো ট্রেডিশনাল প্রজেক্টে স্পেশালি কনস্ট্রাকশন প্রজেক্টে যে আর্ন ভ্যালু কিন্তু ইউজ হয়। যদি আমি জানি না বাংলাদেশে কি ইউজ করে কিনা, কিন্তু বাইরে ইউজ হয়। এখানে আরেকটা দেখেন ভেরিয়েন্স আছে, এটা একটু আপনারা একটু মনোযোগ সহকারে করতে হবে। আমি একটু ব্যাখ্যা করতেছি, এখন মাথায় ঢুকবে কিনা জানি না, তারপর বলি। ইএসসি আমি যেটা বলেছিলাম এটা কিন্তু আমি ইউজ করেছিলাম ফর্মুলা, তাই না? এটা কিন্তু 4টা ফর্মুলা আছে ইএসসি পেপার। আমি প্রথমটা বলেছিলাম, প্রথমটা কখন ইউজ করব? যখন সিপিআইটা আমরা এক্সপেক্ট করতেছি নেক্সট 2 দিনেও একই সিপিআই থাকবে, তখন আসলে আমরা এই ফর্মুলা ইউজ করব। যদি পরীক্ষায় কিছু না বলে তাহলে আপনি অলওয়েজ এই ফর্মুলা ইউজ করবেন। আর সেকেন্ডটা দেখেন, সেকেন্ড অপশনটা, if future work will be accomplished at the planned rate, ওই যে আমরা বললাম যে আমরা $200 খরচ করতে চাই, প্ল্যান রেটেই হবে, তাহলে কি করব? তখন আমরা এই ফর্মুলাটা বের করব ইএসসি এর জন্য, অ্যাকচুয়াল কস্ট প্লাস বিএসসি মাইনাস আর্ন ভ্যালু। তাহলে আমাদের ক্ষেত্রে এটা কত হইতো দেখেন, সবগুলো কিন্তু ডিফারেন্ট রেজাল্ট আসবে। অ্যাকচুয়াল কস্ট খরচ হচ্ছে 120, আর কত আর্ন ভ্যালু করেছি 150, বাজেট আছে 200, তাহলে প্লাস কত হলো 50, 170। ঠিক আছে, তার মানে আমাদের এইটা যদি ফলো করি যে পরের কাজগুলো আমরা আগের প্ল্যান অনুযায়ী করবো, তাহলে আসলে আমাদের $120-170 খরচ হবে। আর এরপরে এইটাতে আসি একটু, এটা পরে এটাতে যাব।
লাস্টেরটা কি বলছে দেখেন, if both the CPI and SPI influence the remaining one, আমরা কিন্তু যখন এটা ক্যালকুলেট করছি এসি, এখানে কি শিডিউল কনসিডার করছি? আমরা শুধু কি করছি, কস্ট পারপাস কনসিডার করছি, রাইট? যদি আমরা দুইটাকে কনসিডার করি সিপিআই এবং এসপিআই, তাহলে বলুন তো এটা কি হবে? আমাদের অ্যাকচুয়াল কস্ট অলরেডি 120, আর যদি এটা এখন ইউজ করেন সিপিআই এবং এসপিআই, তাহলে আমাদের দুইটা পারফরমেন্স ভালো না? তাহলে এটা বোধহয় আমি ভুলে গেছি, এটা মানে 146 বা সামথিং আসবে। কেউ কেউ দেখতে পারবেন? আছেন? সবাই আছি না চলে গেছি? হ্যাঁ, আপনি একটু দেখেন যে এটা আসলে কম আসবে, কারণ এটা কি আমাদের যেহেতু শিডিউল পারফরমেন্স ভালো, কস্ট পারফরমেন্স তো ভালোই। দুইটাকে যখন কনসিডার করবো তখন কিন্তু আরো বেটার, আরো কমে খরচ হওয়ার কথা, 160ও লাগবে না, আরো কম লাগবে। ঠিক আছে? আর এই থার্ড যেটা, সেটা হচ্ছে যে দ্য ইনিশিয়াল প্ল্যান ইজ নো লঙ্গার ভ্যালিড, মানে আমাদের পারফরমেন্স এটা আসলে সেই জায়গায় ইউজ করি যেখানে আসলে পারফরমেন্সটা খুব খারাপ হয়েছে, অ্যাকচুয়াল কস্ট হ্যাঁ এমন হয়েছে এবং দেখা যাচ্ছে একটা দেওয়ানো হয় নাই, তখন কি হবে? তার মানে আমাদের এস্টিমেটটা গোড়াতে বড় হয়েছে না? তারপরে আর ম্যানেজার কি বলবে, যা খরচ হয়েছে, এখন তুমি আবার বটম আপ মনে আছে, বটম আপ এস্টিমেশন, যেটা দিয়ে আরো অ্যাকুরেট এস্টিমেট করা যায়, সেটা দিয়ে তুমি এস্টিমেট টু কমপ্লিট, মানে বাকি কাজ করতে কত টাকা লাগবে সেটা বের করো, বের করে যোগ করে বলো যে আমাদের নতুন এসি কত হবে। এটা তখন ইউজ করা হবে যখন আসলে আমরা এত বাজে পারফরমেন্স করছি মেবি, যে যাতে আসলে মানে আমাদের প্ল্যান সমস্ত এস্টিমেশন গুলো ভুল হয়েছে, কিংবা উল্টাও হতে পারে আমরা এত ভালো পারফরমেন্স করছি যে আমাদের প্রথম প্ল্যানটাতে আসলে ওভার বাজেট করে ফেলছিলাম। এখন দেখেন আরেকটা বিষয় আছে, এখান থেকে আপনার গ্রাফিক্যাল প্রশ্ন আসবে। হ্যাঁ, গ্রাফিক্যাল প্রশ্ন আসার জন্য একটা গ্রাফ আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন না। এটা আমি একটা ক্লিন করে ফেলি, অলরেডি সেভ করছি আমি। এই যে আমাদের যে সিনারিওটা, সেটা যদি আমি একটু গ্রাফিকে ড্র করি, সবাই একটু ভালো মতো দেখেন গ্রাফটা। এই গ্রাফের এই এক্সিসে রাখলাম হচ্ছে টাইম, প্রজেক্টেড টাইম, আর এই এক্সিসে রাখলাম কিউমুলেটিভ কস্ট অফ প্রজেক্ট, কিউমুলেটিভ কস্ট। ঠিক আছে? সবাই দেখতেছেন তো? সবাই দেখছেন না? এখানে আমি টাইম কি দিলাম, 0 থেকে 1 ডে। আমাদের প্রজেক্টটা কয় দিনের? 4 দিনের। আর আমাদের প্রজেক্টের বাজেট কত? এদিকে কস্ট দিলাম 50, 100, 150 এবং 200। ঠিক আছে? এখন আমরা কোন দিনে রিপোর্ট নিচ্ছি? সেকেন্ড ডেতে, রাইট? তাহলে সেকেন্ড ডেতে আমরা যদি এখানে 3টা পয়েন্ট ফেলি, অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালু এবং প্ল্যান ভ্যালু, তাহলে কি হয় দেখি। তাহলে আমাদের সেকেন্ড ডেতে আমাদের আর্ন ভ্যালু কত ছিল? এটা 150, আমি এটা লিখি 150। তাহলে আর্ন ভ্যালু কত ছিল? এই যে এখান থেকে দাগটা নিয়ে এখানে কিন্তু ছিল, রাইট? তাহলে আমি যদি আর্ন ভ্যালু ড্র করি, হ্যাঁ, তাহলে এটা আমাদের পয়েন্ট আর্ন ভ্যালু, এইটা দিয়ে ক্রস করবো। আর এই দিনে আমাদের প্ল্যান ভ্যালু কত ছিল মনে আছে? 100। তার মানে কোথায় আসবে এটা? এই জায়গায় আসবে পয়েন্টটা। আমি একটা অন্য কালার ইউজ করছি। তার মানে আমাদের প্ল্যান ভ্যালু ছিল কিন্তু এরকম, এবং এটা যদি আমি প্ল্যান ভ্যালু আসলে একদম ফুল টানা যাবে $200 পর্যন্ত, কারণ এটা তো প্ল্যান করেছি আমরা। আমাদের 4 ডেতে $200 খরচ হওয়ার কথা, কিন্তু আজকে আমি এখানে আছি। আর এটা হচ্ছে কি আর্ন ভ্যালু। এরপরে আরেকটা কি আছে? অ্যাকচুয়াল কস্ট। কত খরচ করেছি? অ্যাকচুয়াল 120। তার মানে এই জায়গায় হবে। এখানে যদি আসি 120, তাহলে কোথায় হবে? এই যে মাঝামাঝি একটা জায়গায় হবে। আমি জানি না আপনারা আছেন কিনা। জি ভাই আছি। তাহলে এটা হচ্ছে আমরা এখানে আসবে। ঠিক আছে? তার মানে এটা এই উপরটা কি আঁকলাম, একটু রাখা যাবে না, মানে আমরা আজকে যেটা এই পর্যন্ত আঁকতে হবে, এটা আসলে এডিশনাল হয়ে গেছে, এটা বাদ হবে। শুধু প্ল্যান ভ্যালুটাই আমরা শেষ পর্যন্ত আঁকতে পারি, কিন্তু বাকিগুলো তো আসলে এখন পর্যন্ত আমাদের হাতে ডাটা নেই। সো এটা কি পাচ্ছি? এটা হচ্ছে আমাদের আর্ন ভ্যালু, নিচেরটা হচ্ছে প্ল্যান ভ্যালু হলুদটা, আর মাঝখানেরটা কি? অ্যাকচুয়াল কস্ট। আমি একটু এখানে দেখি অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল কস্ট। তাহলে দেখেন আপনারা খেয়াল করেন, এই যে এটা কি, আমি যদি আর্ন ভ্যালু থেকে অ্যাকচুয়াল কস্ট বাদ দেই, তাহলে কি পাবো? সিভি। সিভি, হ্যাঁ, কস্ট ভেরিয়েন্স, রাইট। আর যদি আর্ন ভ্যালু থেকে
প্ল্যান ভ্যালু বাদ দেই, সেটা কোনটা? এই যে এটা, তাহলে পাবো হচ্ছে এসভি। বুঝতে পারছি? এখন এই প্রজেক্টের গ্রাফ থেকে পাওয়া যাচ্ছে এখানে সবগুলো কিন্তু পজিটিভ, সেভি এবং এসবি পজিটিভ। কেন? আর্ন ভ্যালু সবার উপরে আছে। যদি কোনো প্রজেক্টে গ্রাফে আর্ন ভ্যালু সবার উপরে পান, তার মানে কি সবগুলোই ভালো, শিডিউলও ভালো, কষ্ট ভালো। পরীক্ষার ক্ষেত্রে এরকম আসবে, গ্রাফ দিবে, বলো যে গ্রাফ থেকে বলো যে প্রজেক্টটা কি অন শিডিউল আছে, অন বাজেট আছে, না কি আছে। ওই যে আমি যেটা বলছিলাম, অন শিডিউল, অ্যাবভ শিডিউল, না বিলো শিডিউল। হ্যাঁ, এরকম কিন্তু আসবে, বুঝেছি? সো এই গ্রাফটা থেকে কিন্তু আপনাকে ইন্টারপ্রেট করতে হবে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি, এটা আমি সেভ করে রাখি যে কিভাবে আসলে গ্রাফ আমরা ইউজ করি। এবং এটাকে আমরা মনে আছে কস্ট বেসমেন্টকে কি বলা হয়? এস কার্ভ। আমরা এখানে 4 দিনের জন্য এস এর মতো হয়নি, বড় প্রজেক্টে কিন্তু এস এর মতো হবে, এরকম এস এর মতো হবে, এবং অ্যাকচুয়াল কস্ট দেখা যাবে এরকম হবে। হ্যাঁ, আর্ন ভ্যালু দেখা যাবে এরকম হবে। ঠিক আছে? সো এটার উপর বেস করে কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে। সো আমি সেভ করে রাখলাম এবং এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করে আপনাকে দেখেন স্টুডেন্ট ম্যানুয়ালে একটা ফিগার আছে যেটা পিএমবক থেকে নেওয়া হয়েছে। আমি পিএমবকে যাচ্ছি এবং আপনাদেরকে একটু প্রশ্ন করবো যে আপনারা আসলে গ্রাফটা কি বুঝতেন। যেখানে একটা গ্রাফ আছে ওটাতে যাচ্ছি না, আর একটা গ্রাফ দেখেন, এই যে এটা। এটা একটু সবাই একটু দেখেন তো, এটা এটা কি? এটা অ্যাকচুয়াল কস্ট, এটা আর্ন ভ্যালু কোথায়? এটা আর্ন ভ্যালু কোথায়? এই প্রজেক্টের অবস্থা কি? কিসের ব্যাড? কস্ট, শিডিউল, নাকি কোনটা? কস্ট হ্যাঁ, আর্ন ভ্যালু নিচে থাকা মানে কি সব তো নেগেটিভ আসবে। ফর্মুলা যদি ইউজ করেন সব কিন্তু নেগেটিভ আসবে, রাইট? তাহলে এই প্রজেক্টের যে অবস্থা, এটা শিডিউলও আমরা পিছিয়ে আছি, এটা কিন্তু ডেটা রেট, যে এই ডেটে নেওয়া হয়েছে। আর আমরা যে এটা যেটা প্ল্যান ভ্যালু সেটা আসলে এন্ড পর্যন্ত রাখতে পারি, আর বাকি আর্ন ভ্যালু তো আজকে ডেটা রেট পর্যন্ত, অ্যাকচুয়াল কস্ট আজকে ডেটা রেট পর্যন্ত। এবং দেখেন এই প্রজেক্টে কিন্তু দুইটাই খারাপ অবস্থা, এই গ্রাফটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এবং এই যে খারাপ অবস্থা বোঝা যাচ্ছে, এই যে এখানে কিন্তু বিএসসি তো এই পর্যন্ত, তাই না? প্ল্যান ভ্যালু সব যোগ করলে বিএসসি পাবো, কিন্তু আমাদের অবস্থা কি? বিএসসি কোথায় গেছে দেখছেন? উপরে চলে গেছে। এবং এটা কোথা থেকে পাবো এই টাকাটা? মনে আছে? ম্যানেজমেন্ট রিজার্ভ। ম্যানেজমেন্ট রিজার্ভ, তাই না? এটা কিন্তু আমরা কস্ট আপডেট করেছিলাম। ভাইয়া ম্যানেজমেন্ট রিজার্ভেরও তো বাইরে চলে যাচ্ছে, পারবে? হ্যাঁ, এটা তো ম্যানেজমেন্ট রিজার্ভের টার্গেটের বাইরে চলে যাচ্ছে, এটা যে অবস্থা। ঠিক আছে, মানে তার মানে প্রজেক্ট আসলে মানে আশা করছি যে এখানেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আর যাবে না এটা। তাহলে কিন্তু ম্যানেজমেন্ট রিজার্ভ এক্সট্রা ম্যানেজমেন্ট রিজার্ভ থাকবে, যদি আমরা এই পর্যন্ত টাইমটা চলে যায় প্রজেক্ট। আর এই পর্যায়ে যদি শেষ করতে পারি তাহলে আমরা যে রিজার্ভটা লাগবে সেটা ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে নেব। ঠিক আছে? এবং আমাদের মনে আছে প্রজেক্ট বাজেট কাকে বলে? প্রজেক্ট বাজেট হচ্ছে কস্ট বেস লাইন, মানে কি বিএসসি প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ, সেটা হচ্ছে প্রজেক্ট বাজেট। সেটা কিন্তু আমি পড়িয়েছিলাম কস্ট চ্যাপ্টারে, তখন আমরা জাস্ট ম্যানেজমেন্ট রিজার্ভ এবং কস্ট বেস লাইন দেওয়ার জন্য। এটা হচ্ছে কস্ট বেস লাইন, যেটা বিএসসি লাইনটা, যে পিভি যেটা, আর এটা যোগ করে আমরা পাচ্ছি প্রজেক্ট বাজেট। সো এই হচ্ছে অবস্থা। সো দেখেন এই এখানে মানে কস্ট চ্যাপ্টার এই টপিকটা আপনাদের কিন্তু একটু পড়তে হবে, আর্ন ভ্যালু অনেক কিন্তু ডিসকাশন আছে এখানে। আমি এখানে কাভার করার চেষ্টা করলাম খুব সিম্পলি, খুবই সহজ ভাবে। আপনাদের একটু সহজ যদি বুঝতে পারেন তাহলে আসলে যে কোনো প্রশ্নে আনসার করতে পারবেন। এখানে অনেক ব্যাখ্যা আছে, আপনি একটু পড়লে, আজকে পড়লে বুঝতে পারবেন, মজা লাগবে। এবং স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু কয়েকটা ম্যাথ আছে, এই যে সাপোর্ট টিম পারফরমেন্সের পরে কিন্তু আর্ন ভ্যালুর কয়েকটা ম্যাথ আছে। যদি আপনারা পড়েন তাহলে এক কোনো কনসেপ্ট আর মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর কোনো গ্যাপ থাকবে। অলরাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। একটু সময় বেশি নিলাম, আমরা শেষ করলাম। অলরাইট, তাহলে সবার কি অবস্থা? আজকে আমাদের শেষ হলো। এখন আপনারা কি কি করবেন? মানে আমরা কিন্তু ক্লাস শেষ হয়ে শেষ হয় না, আমাদের হচ্ছে যে মানে প্রজেক্ট পিএমপি একটা জার্নি বলি আমি, এবং জার্নিতে আসলে আমি আপনাদের সাথে থাকতে চাই পিএমপি পাস করার আগ পর্যন্ত।
সো এই জন্য মানে আমরা যেটা করি ব্যাচ শেষ হওয়ার পরে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকে, এবং যারা আসলে পরীক্ষার জন্য সিরিয়াস, দেখা যায় সবাই পার্টিসিপেট করে না, প্রায় সব ব্যাচে দেখা যায় যে যেমন একটা ব্যাচ চলতেছে যাদের 7 জন ছিল ফাইনাল পার্টিসিপেন্ট শেষ পর্যন্ত আর কি, তার মধ্যে চারজন সিরিয়াসলি এখন আছে, ক্লাস শেষ হয়ে গেছে 1 মাস আগে, কিন্তু 4 জন কিন্তু তারা আমার সাথে প্রতি সপ্তাহে একবার করে বসে জাস্ট আধা ঘন্টার জন্য। হ্যাঁ, আমি একটা রুটিন বলে দিচ্ছি ওদেরকে যে এই রুটিনটা ফলো করে ইয়ে করেন, করার পর সবাই নিজেরা পড়ে, আবার মাঝখানে কিন্তু ওনারা প্রতিদিন বা 1 দিন 2 দিন পর নিজেরা বসে যেটা পড়া হয়েছে ডিসকাস করে, কোনো কোশ্চেন্স, হ্যাঁ কোনো কনফিউশন নিজেরা সলভ করে, তারপর কিছু কোশ্চেন আমার জন্য রেখে দেয়, তারপর আমি যেদিন জয়েন করি সেদিন আবার ওনারা আমার মানে জিজ্ঞাসা করে। এইভাবে আমরা কিন্তু আগাচ্ছি। সো আপনারা যদি এরকম প্ল্যান করেন তাহলে এটা আমরা করতে পারি আর কি। আজকে যেহেতু অনেক বেজে গেছে, নেক্সট ক্লাসে আমি একটা প্ল্যান শেয়ার করতে পারি আপনাদের সাথে, এবং যারা মানে আমার সাথে জয়েন করতে চান যে আমরা এটা মানে দেখে ছাড়বো যে পিএমপি কিভাবে দেখে পাস ছাড়বো, করা যায় রাইট রাইট। within 1 to 2 months. 2 months is enough. আমার ক্লাস যদি মোটামুটি মনোযোগ দিয়ে করে থাকেন আর ভিডিও গুলো আছে, আমার মনে হয় 2 months is enough. হ্যাঁ, 1.5 থেকে 2 মাস। সো আমি অপশন ওপেন রাখছি যে আমরা নেক্সট আছে কি বার, সোমবার না, সোমবার। নেক্সট সোমবারে আমরা জাস্ট 9টার সময় একটু জয়েন করব। যারা খুবই সিরিয়াস এবং চাচ্ছেন যে একটা রুটিন ফলো করে ইউ উইল স্টিক টুগেদার, হ্যাঁ, উইথ মি অ্যান্ড দ্য হোল টিম, তাহলে আমরা কানেক্ট করে আপনার শিডিউলটা শেয়ার করবো এবং আমরা একটা রুটিন বানাই ফেলবো। 1.5 থেকে 2 মাসের একটা রুটিন বানাবো, সেটা যদি এক্সিকিউট করতে পারেন অবশ্যই আমার মনে হয় যে পিএমপি পাস করা কোনো একটা ডিফিকাল্ট বিষয় হবে না। ঠিক আছে, টোকন এবং সবাই নেক্সট সোমবার 9টায়। হ্যাঁ, নেক্সট সোমবার 9টায় জাস্ট ফর হাফ এন আওয়ার ওকে, আমি আমার শিডিউলটা শেয়ার করবো, এবং যারা আসলে মনে করতেছেন 2 মাসের মধ্যে পরীক্ষা দেবে তারা ওটা নিয়ে আমার সাথে যুক্ত হবে। ওকে। ওকে, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ ভাই।